এখন শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, থ্যাংক ইউ। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন এক এমন মুখ্যমন্ত্রী যিনি দেখতে কথাবার্তায় বেশ সহজ সরল, কিন্তু কাজকর্মে ততটাই শক্ত এবং ধারালো। ইনি চিফ মিনিস্টার হয়েছেন খুবই কম সময়, কিন্তু এনাকে নিয়ে বিবাদ প্রচুর হয়েছে। কিছু লোক বলেন যে ইনি পুষ্কর নন, ইনি আগুন। প্লিজ ওয়েলকাম উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। আর আপকি আদালতে এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিচারককে, বিখ্যাত সাংবাদিক যার 40 বছরের অভিজ্ঞতা রয়েছে। প্লিজ ওয়েলকাম গোবিন্দ সিং। আর এবার অভিযোগ এবং প্রশ্নমানের সম্ভার নিয়ে শুরু করার আগে আজকের বিচারক গোবিন্দ সিং এর থেকে অনুমতি চাইব আজকের মোকদ্দমা শুরু করতে। মোকদ্দমা শুরু করা হোক। তাহলে আসুন শুরু করা যাক আজকের মোকদ্দমা আপকি আদালতে। প্রথম অভিযোগ পুষ্কর সিং ধামির ওপরে। আপকি আদালতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির ওপর অভিযোগ হলো যে ইনি পেছনের দরজা দিয়ে ঢুকে সিএম হয়েছেন। ধামিজি, আপনার ছোটবেলা আমি দেখেছি আপনি তো সেনাবাহিনীতে যেতে চেয়েছিলেন। রাজনীতিতে আসার কোনো পরিকল্পনাই ছিল না আপনার? হ্যাঁ, আমি একটা সাধারণ পরিবার ও একটা সেনা পরিবারে জন্ম নিয়েছি। আমার বাবা আর আমাদের এখানে একটা রীতিও আছে যে প্রত্যেকটা পরিবার থেকে কেউ না কেউ সেনাতে যোগ দেয়। আর আমাদের এখানে বংশ পরম্পরায় সেনাদের সাথে সম্পর্ক আছে। তাই আমিও সেনাবাহিনীতে যেতে চেয়েছিলাম। কিন্তু পরিবারে একা হওয়ার কারণে মা বলেছিল যে, "তুই সেনাবাহিনীতে যাবি না।" তাই আমি সেনাবাহিনীতেও যেতে পারিনি, কিন্তু সেনাদের যে মূল্যবোধ আছে, সেনাদের যে শৃঙ্খলা আছে, সময়ের সাথে সাথে সেনার সেই সব কিছুই আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। ছোটবেলা থেকেই বাবার সাথে সেনাদের সাথেই পড়েছি, বড়ও হয়েছি। তখন মায়ের কাছে কোনো অভিযোগ করেননি যে উনি সেনাবাহিনীতে যেতে দেননি, না হলে এতদূর কিভাবে আসতেন? না, দেখুন, সেনাবাহিনীতে তো আমি প্রত্যক্ষভাবে যেতে পারিনি। কিন্তু হ্যাঁ, যেটা একজন সৈনিক নিজের কর্মক্ষেত্রতে গিয়ে করে, সেটা আমি আমার কর্মক্ষেত্রে তো করার চেষ্টা করি। এটা কি ঠিক যে জীবনের প্রথম দিকটা কঠিন ছিল? স্কুল, পড়াশোনা, গ্রাম। এমন একটা গ্রামে জন্ম হয়েছে, যেটা একটা প্রত্যন্ত এলাকা। আ চায়না বর্ডার, নেপাল বর্ডারের কাছাকাছি পিথোরাগড়ের সীমান্ত এলাকা। আর স্কুল যাওয়ার জন্য অনেক কিলোমিটার হেঁটে যেতে হতো। আর এখন নতুন বাচ্চারা বা আমাদের এখানে বসে থাকা প্রচুর অডিয়েন্স আছে যারা এখানে এসেছে। আপনারা আপনারা সবাই পাঠি জানেন কেউ? স্লেট বলে যেটাকে। তো আমরা সবাই ওই স্লেটেই পড়াশোনা করেছি। এরা সবাই ইউটিউবে স্লেট দেখে থাকবেন হয়তো। আগে তো ওই স্লেটে আমরা সবাই পড়াশোনা করতাম। আর রাত দিনের বেলা স্কুলে গিয়ে স্লেটে লিখতাম আমরা। দোয়াতে যে খড়ি মাটি থাকতো সেটা গুলিয়ে নেওয়া হতো। কলম দিয়ে লেখা হতো। আর যখন বাড়িতে ফিরতাম, তখন বাড়ি ফেরার পর ওটা আবার মুছে দিতাম। মুছে দেওয়ার পরে রাত্রে রেডিওর যে ব্যাটারিটা থাকতো না? রেডিওর ব্যাটারিতে যখন ওই ব্যাটারিটা পুরো শেষ হয়ে যেত, তখন ওটার থেকে ওই যে কালো, কালো বেরোতো না? ওই কালিকে মুছে দিতাম ভিজিয়ে। আর ভোরবেলা স্কুলে যাওয়ার আগে দোয়াত দিয়ে, ওই দোয়াত দিয়েই আমি লেপতাম। আর চকচকেও করতাম। চেষ্টা করতাম যেমন ঠিক একটা আয়না হয়, দর্পণ, সেরকম আরসির মতো ওটাকে দেখায়। আর ওটার মধ্যে যেন নিজেকে দেখা যায় সামনে থেকে। তাতে ওটাতে লেখার মজা পেতাম। আর তাছাড়া আ বসার জন্যে
যে স্কুলটা ছিল, ওই স্কুলে কোনো মেঝেও ছিল না। মানে ইটের মাঝেও কিছু ছিল না। শুধুমাত্র মাটিতে বসতে হতো আর নিচের থেকেও ঠান্ডা লাগতো। তাই বাড়ি থেকে যে আসন থাকতো, বস্তা থাকতো, যেটাতে সার আসতো বা অন্য কোনো জিনিস আসতো, ওটাকেও আমরা ব্যাগে করে নিয়ে যেতাম সঙ্গে করে। ওটাকে বিছিয়ে বসতাম, তারপর আবার ফেরত নিয়ে আসতাম। আর এই পরিস্থিতিতেই আমরা ওই সময় নতুন জামাকাপড় কেনার ইচ্ছে হয়তো হতো, নানা রকম খাওয়া-দাওয়া করার ইচ্ছে হয়তো হতো। নতুন জামাকাপড় তো আমাদেরকে ১ বছরে, ২ বছরে তখন গিয়ে দেওয়া হতো। যখন পরিবারের কারোর বিয়ের অনুষ্ঠান থাকতো তখন বা কখনো আমাদের ওখানে পাহাড়ে যে মেলা হতো, তখন দেওয়া হতো। আর আপনি যে ২য় কথাটা জিজ্ঞেস করলেন খাওয়া-দাওয়ার ব্যাপারে, সেটা তো আজকালকার বাচ্চারা তো বলে যে, "আমরা লুচি খাবো না, আমরা সুজি খাবো না।" এগুলোই বলে তো। আমাদের সময়ে আমরা খুশি হতাম যে এখন দীপাবলি আসতে চলেছে। এখন আমাদের একটা উৎসব আসতে চলেছে। যেমন মাঘ মাসে আমাদের ওখানে ঘুঘুতিয়া বলে একটা উৎসব হয়। মকর সংক্রান্তিতে যেমন দেশে আলাদা, আলাদা জায়গাতে এইসব উৎসবটা পালন করে থাকে। কোথাও মকর সংক্রান্তি, কোথাও মাঘী, কোথাও লহরী, কোথাও পোঙ্গল, কোথাও বিহু। তাই আমাদের ওখানে ঘুঘুতিয়া নামে একটা উৎসব হয়। মকর সংক্রান্তির উত্তরায়ণীর উৎসব। তাই আমরা অনেকদিন ধরে অপেক্ষা করে বসে থাকতাম যে কখন উৎসব আসবে, কখন আমরা লুচি খেতে পারবো, কখন মাংসের পকোড়া যেগুলো হয় সেটা বানিয়ে খাওয়া হবে, কখন আমরা হালুয়া খেতে পারবো। অপেক্ষা করে থাকতাম আর বছরে ১-২ বার এরকম উপলক্ষ পাওয়া যেত। আপনি ১ম এ এমবিবিএস করতে চাইছিলেন, তারপরে আপনি ম্যানেজমেন্ট পড়লেন, তারপর আপনি ল পড়লেন, তারপর আপনি আ আরেকটা ডিপ্লোমা করলেন। তো কোনো কনফিউশন ছিল যে কি হতে চান? হ্যাঁ, এটা একদম সত্যি কথা যে আমি মেডিকেলে যেতে চেয়েছিলাম। এমবিবিএস করতে চেয়েছিলাম। আমরা ৪ জন লখনৌতে পৌঁছালাম। তখন আমরা কাউকে চিনতামও না লখনৌতে। হস্টেলে তো পরে গিয়েছিলাম। তার আগে আমাদের ৪ জনের মধ্যে আমরা তখন রেলওয়ে স্টেশন ৪বাগে সবাই নামলাম। আর ৪বাগে নামার পরে আমরা জিনিসপত্র রেখে দিলাম আমাদের। জিনিসপত্র রাখার পরে ২ জন লোক জিনিসপত্রের খেয়াল রাখতো। আর বাকি ২ জন রুম খুঁজতে যেতাম আরকি। আমরা ৩ দিন পর রুম পেয়েছিলাম। তারপর আমরা রুমে শিফট হলাম। আর তারপর আমরা কোচিং শুরু করলাম লখনৌতে। নিউ স্ট্যান্ডার্ড নামে একটা বিখ্যাত কোচিং ছিল। মানে অত্যন্ত বিখ্যাত একটা কোচিং ওই সময়কার। ওই কোচিংয়ে পড়াশোনা করলাম আর পড়াশোনা করতে, করতে আ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনও নিয়ে নিলাম লখনৌ বিশ্ববিদ্যালয়ে। আর তারপর বিএর পড়াশোনাও শুরু করে দিয়েছিলাম তার সাথে। এদিকে এমবিবিএসে কিছু নাম্বারের জন্য হয়নি। এখানে গ্র্যাজুয়েশন হয়ে গেল। আর গ্র্যাজুয়েশনের পরে পোস্ট গ্র্যাজুয়েশন হয়ে গেল। তারপর পোস্ট গ্র্যাজুয়েশনের পরে ল নিয়ে পড়লাম। আর ল পড়ার পরে আমি রিসার্চও করতে চেয়েছিলাম। রিসার্চেও আমি অ্যাডমিশন নিয়েছিলাম আমি। থিসিস সব জমা করেছিলাম। কিন্তু তারপরে আ উত্তরাখণ্ড তৈরি হয়ে গেল। আর আমি ছাত্র রাজনীতিতে ১ম থেকেই ছিলাম। বিদ্যার্থী পরিষদের কর্মকর্তা ছিলাম। সংঘের স্বয়ংসেবক ছিলাম। আমি আইটিসি, ওটিসি আমাদের যেসব প্রশিক্ষণ বর্গ ছিল, সেগুলো সবই ১ম জীবনে করেছিলাম। আমি দেখেছিলাম যে পিছনের দরজা দিয়ে এরকমটা আবকি আদালতে আমার উপরে অভিযোগ আছে। তাই আমি বলতে চাই যে আ আমরা সবাই ছোটবেলা থেকে স্বয়ংসেবক ছিলাম। আর অনেক রকমের স্থিতি পরিস্থিতিতে যে আমাদের যে বিচার পরিবারের সংগঠনের যে নীতি আছে, সেগুলো সব অতিক্রম করে বা ওইসব কিছুকে কোথাও না কোথাও দায়িত্বের জন্য সেটা নগর স্তরে হোক বা বিশ্ববিদ্যালয় স্তরে হোক, প্রাদেশিক স্তরে ওই সব দায়িত্ব থাকার পরে, ছাত্র রাজনীতিতে থাকার পরে, যুবা মোর্চাতে থাকার পরে, তারপরে বিধানসভা নির্বাচনে লড়লাম আর পার্টি যখনই কোনো দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব পালন স্বামীজি, করেছি। বিদ্যার্থী পরিষদে তো অনেক লোকেরা থাকে, ওটিসিতেও অনেক লোকেরা থাকে, সংঘের স্বয়ংসেবকও অনেক লোক হয়ে থাকে, এমএলএও অনেক হয়ে থাকে। কিন্তু ৪৫ বছর বয়সে পুষ্কর সিং ধামি মুখ্যমন্ত্রী হয়েছেন। আমি আ আমি সত্যি বলতে কি আমি কখনোই ভাবিনি। আর এটা তো আমাদেরই পার্টি যেটা নিজে একটা বিশিষ্ট পার্টি। যেটাতে কেউ জানতেই পারে না যে তাকে কি দায়িত্ব দেওয়া হবে। আপনি বলছেন আপনি জানতেনই না আপনাকে না, মুখ্যমন্ত্রী করা হবে? একদমই জানতাম না। আর আমি দেখুন ২০১২ তে বিধানসভা নির্বাচনটা হলো, তখন সরকার কংগ্রেসের হয়ে গিয়েছিল ওখানে। তাই তখন তো ওখানে কোনো চান্সই ছিল না। কিন্তু ২০১৭ তে যখন উত্তরাখণ্ডের ভিতরে আ নতুন করে নির্বাচন হলো, তখন নতুন নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার গড়ল। তাই আমার
মনে খুব ইচ্ছে হয়েছিল যে এবার আমি মন্ত্রিপরিষদে অবশ্যই থাকব। আর যখন মন্ত্রিপরিষদ ফাইনাল হয়ে বেরোলো, তখন ওখানকার আমার নামই ছিল না। তারপরেও ২-৩ বার এরকম হয়েছিল যে লোকসভা নির্বাচন হওয়ার সময় আমার মনে হয়েছিল লোকসভার জন্য নির্বাচনে আমি দাঁড়াবো হয়তো। তারপর আমাকে ২য় বার আমাদের এখানে মন্ত্রিমণ্ডল গঠন হলো, সরকারের মধ্যে কিছু চেঞ্জ হলো। তখন আমার মনে হয়েছিল যে এবার তো নিশ্চয়ই আমার নাম্বার আসবে। সেবার পার্টিতে প্রেসিডেন্ট নতুন করে হওয়ার ছিল। তখন ওখানেও আমার মনে হয়েছিল যে এবার নিশ্চয়ই আমার নাম্বার আসবে। কিন্তু প্রত্যেকবার আমার নাম্বার আসেনি। আর এবার তো যখন আমি হলাম, যখন আমাকে এই দায়িত্বটা দেওয়া হলো, তখন আমি একদমই জানতাম না যে আমার নাম আসতে চলেছে। আমাকে শেষ সময় পর্যন্ত ৩রা জুলাই, ৪ঠা জুলাই আমি শপথ নিয়েছিলাম। ৩রা জুলাই সন্ধেবেলা বিধানমন্ডল দলের বৈঠক হয়। তখনও পর্যন্ত আমাদের পার্টিতে কারোরই আ আমাদের প্রভারী বাবুর কোনো পার্টি কার্যালয় থেকে, কোনো জায়গা থেকে আমাকে কোনো কনফার্মেশন দেওয়া হয়নি যে আপনাকে করানো হচ্ছে। আমি পিছনের সিটে বসেছিলাম। আর হঠাৎ আমাদের আমাদের আ বা মধ্যপ্রদেশের বিধানসভার এখন যিনি অধ্যক্ষ আছেন নরেন্দ্র সিং বাবু আগে কৃষিমন্ত্রী ছিলেন। কৃষিমন্ত্রী থাকার সময় উনি আমাদের অবজারভারও ছিলেন, প্রভারী ছিলেন। আর উনি সোজা নাম ঘোষণা করলেন। তখন আমি জানতে পারলাম যে আমাকে যেটা বলে বিধায়ক দলের নেতা নির্বাচিত করা হয়েছে, কাল আমার শপথ হতে চলেছে। আর দেখুন, ওই তারপরে সময় ৩ মাসে উত্তরাখণ্ডে ৩ জন মুখ্যমন্ত্রীকে বদল করা হয়। বিজেপির কাছে রাস্তা কঠিন ছিল। আপনি বলছেন আপনার নাম্বার কোথাও আসছিল না, না মন্ত্রী হওয়াতে, না লোকসভাতে। তাহলে মোদিজি আপনার নাম্বারটা কি করে বার করলেন? আমি দেখুন উনি আ খুব গুণী একজন মানুষ আর উনি জানতেন অনেক কিছু। আর উনি আমাকে বিশ্বাসও করেছেন। আমি এটাই বলতে পারি যে আ আমার মতো সামান্য কর্মকর্তাকে একজন সৈনিকের ছেলেকে সুযোগ দিয়েছেন। আর চেষ্টা করেছি পার্টির যে সমস্ত আরকি কাজকর্ম রয়েছে, পার্টির যে দায়িত্ব আছে বা পার্টি আমার থেকে যেটা আশা করে, যে আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষা আমি পূরণ করব। আর ৬ মাস পরে নির্বাচনও হওয়ার ছিল। তাই পুরোপুরি সামর্থ্য অনুযায়ী আর প্রধানমন্ত্রী বাবুর আশীর্বাদে, গৃহমন্ত্রীর আশীর্বাদে, আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষর আশীর্বাদে আমাদের পার্টি নির্বাচনে গিয়েছিল। আর উত্তরাখণ্ডের ইতিহাসে এখনো পর্যন্ত যখনই উত্তরাখণ্ডে নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে ওখানে এই প্রথা ছিল যে একবার একটা পার্টির সরকার গঠন হয়, নির্বাচন আসে আর সরকার বদলে যায়। ২২ বছরের ইতিহাসে ১ম বার উত্তরাখণ্ডে হলো যে এই মিথটা পুরোপুরি ভাঙল। এই যে এই যে ইতিহাসটা ছিল সেটা নতুনভাবে তৈরি হলো। একটা যে প্রথা ছিল সেই প্রথাটাই বদলে গেল। আর উত্তরাখণ্ডে ২য় বার মাননীয় প্রধানমন্ত্রী মোদিবাবুর নেতৃত্বে আর আমাকে ওখানকার মুখ্য সেবকের রূপে যে কাজ দেওয়া হয়েছিল, উত্তরাখণ্ডের জনগণ আবার সেবা করার সুযোগ দিয়েছে আর একটা ইতিহাস গড়ে দিল। ধামেজি, রাজনাথ সিংজি বলেছেন যে পুষ্কর সিং ধামি ইনি মহেন্দ্র সিং ধোনির মতো, আর ইনি ফিনিশার। শেষ ২-৪ ওভারে ৪-৬ মেরে ঠিক জিতিয়ে দেয়। উনি হয়তো এইজন্য বলেছেন কারণ আমাকে এমন সময় নিয়ে আসা হয়েছিল ওই সময় ৪ আর ৬ এরই দরকার ছিল। শক্তিশালী ব্যাটিং করারই দরকার ছিল। তাই জন্য উনি আমাকে শক্তিশালী বলেছেন। কিন্তু আপনার তো কষ্ট হয়েছিল, কারণ পার্টি জিতে গেছে আর আপনি আপনার অ্যাসেম্বলি নির্বাচন হেরে গেছেন। হ্যাঁ, অবশ্যই আমার কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে এই যে হঠাৎ আমি আমার নির্বাচনের সময় দিতে পারিনি। আর আমার কাছে অগ্রাধিকার ছিল যে আমি নির্বাচনে আমার হারাটা বা জেতাটা অতটাও গুরুত্বপূর্ণ ছিল না, যতটা আমার পার্টির জেতাটা দরকার ছিল। আর কিছুক্ষণের জন্য অবশ্যই একজন মানুষের মধ্যে যে গুণটা থাকে তার মনে হয় যে এটা কি হয়ে গেল? আমারও কিছুক্ষণের জন্য মনে হলো। কিন্তু কিছুক্ষণ পর আমি ভাবলাম যে কি আমাকে যে কাজটা দেওয়া হয়েছে, পার্টি যার জন্য আমাকে দায়িত্ব দিয়েছিল সেই কাজটা আমি পূরণ করেছি। তার জন্য আমার মনে হেরে যাওয়ার কোনো দুঃখ ছিল না। পার্টির জিতে যাওয়াতে আমি খুবই সন্তুষ্ট ছিলাম যে আমি আমার দায়িত্ব পূরণ করেছি। কিন্তু আপনার এটা তো মনে হয়েছিল যে এবার তো আমার হাত থেকে চলে গেল মুখ্যমন্ত্রী পদ। এটা একদমই মনের মধ্যে ছিল না। সন্তুষ্টি এই ব্যাপারটাই ছিল যে পার্টির সরকার এসে গেছে, পার্টি জিতে গেছে। আর আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, যেগুলো জনগণের মধ্যে গিয়ে বলেছিলাম আমি যে, আমরা এই কাজ করব, আমরা এতগুলো প্রকল্প নিয়ে আসবো। ওইসব প্রকল্পগুলো পূরণ হবে আর নির্বাচনের ফলাফল বেরোনোর পরে আমি তৎকাল পার্টি কার্যালয়ে গেলাম। আর পার্টি কার্যালয়ে গিয়ে আমি বললাম যে, যা কিছু জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যেগুলো আমাদের পার্টি সংকল্প নিয়েছে, সেগুলো সব পূরণ করব। ধামিজি,
কখনো দেখুন এটা হয়নি যে বিজেপিতে কেউ নিজের অ্যাসেম্বলি ইলেকশন হেরে যায়, তারপর ওনাকে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী করা হয়, দ্বিতীয়বার নির্বাচনে দাঁড় করানো হয়। তো এটা দেখা গেছে মোদিজি এটা করেছেন। তাই যখন আপনি প্রথমবার দেখা করেছিলেন মোদিজির সাথে, তখন আপনি কি করেছিলেন যে এরকম ম্যাজিক হয়ে গেল? প্রথমবার যখন আমি ওনার সাথে দেখা করলাম, তখন আমার মনে অনেক রকমের আ ওটা ছিল, মানে একটা আনচান ছিল যে আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছি। কারণ মুখ্যমন্ত্রী হওয়ার আগে আমি কখনো ওনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করিনি। তাই ২ দিন আগে আমার কাছে আমি সময় চেয়েছিলাম। ওখান থেকে একটা ফোন আসে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে আপনাকে ১০ তারিখে এখানে এসে দেখা করতে হবে। আপনার টাইম ১৫ মিনিটের জন্য ঠিক করা হয়েছে। ১৫ মিনিটে আপনাকে আপনার কথা বলে ফিরতে হবে। আমার মনে হয়েছিল যে আমি এখন প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছি। প্রধানমন্ত্রী আমাকে জানি না কোন প্রকল্পের ব্যাপারে জিজ্ঞাসা করবে, কি উনি প্রশ্ন করবেন। আর মানে আমি খুবই ভয়ে, ভয়ে আরকি আ ভিতরে গেলাম। তারপর ভিতরে যখন আমি ঢুকলাম, তখন আমি এই শোতে ঢুকছিলাম, তখন এখানে ঢোকারও সময় আমার এই শো এর পরেও ভিতরেও হয়তো কোনো শো চলবে। তাই এইরকমই আমি যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকলাম, তখন একটা দরজা খুলল। আর তখন আমার মনে হলো যে প্রধানমন্ত্রী বাবু ২-৩ টে দরজার ভিতরে থাকবেন হয়তো। তাই আমি যখনই ভিতরে ঢুকলাম, তখন আমি একদম সামনেই প্রধানমন্ত্রী বাবুকে দেখতে পেলাম। উনি বললেন, "আসুন।" তখন আমি দেখলাম যে প্রধানমন্ত্রী তো বসে আছেন। তখন যখন আমি ওনার সামনে দাঁড়িয়ে আছি, আমি ওনাকে আমার অভিনন্দন আর ফুলের তোড়া দেওয়ার জন্য আমি ওনাকে দেখতেও পাচ্ছিলাম না। আ আমি ওনার দিকে তাকাচ্ছিলামই না। কারণটা যেমন আমি ভাবতাম যে উনি একটু শক্ত প্রকৃতির, একটু অন্য রকমের। তাই জানি না কি হবে, কি হবে না। তাই যে আমি ওনার দিকে একদমই তাকাচ্ছিলাম না। আর সামনে যে ক্যামেরাম্যান ছিল তার দিকেও তাকাচ্ছিলাম না। তখন ওই সময়ে করোনার সময় ছিল, তাই আ যখন ওনাকে আমি ফুলের তোড়াটা দিলাম, উনি বললেন, ওখান থেকে শুনতে পেলাম যে, "আপনার মাস্কটা খুলুন।" তখন আমি ভাবলাম যে, কে বলছে এটা এখন? তারপর যখন দেখলাম যে প্রধানমন্ত্রী বাবু নিজের মাস্কটা খুলে ফেলছেন, তো আমিও খুলে ফেললাম। আমি বসলাম। তারপর উনিও একদমই এরকম হয়নি যেমন অনেক জায়গায় হয়। প্রধানমন্ত্রী বাবু একটা চেয়ারে বসে আছেন, ওনার পাশে এমনিতে আমিও বসেছিলাম আরকি। আর উনার সামনেই আ বসে থেকে ৩-৪ মিনিট পরে উনি যখন কথা বলা শুরু করলেন, তখন আমি আর কি কথা বলবো? উনি জিজ্ঞাসা করলেন, "কেমন আছি? বাড়ির সবাই কেমন আছে?" তো ৩ বা ৪ মিনিট হয়তো হবে। তারপরে আমি সত্যিই ভুলে গিয়েছিলাম যে আমি বিশ্বের সবথেকে বড় নেতার সামনে এখন বসে আছি। আর আর উনি যেটা আমার মনে হয় যে তারপরে প্রধানমন্ত্রী বাবু তো খুব কম কথাই বলছিলেন। আমি বেশি কথা বলছিলাম। আমি একটানা বলেই যাচ্ছিলাম, আর যে ১৫ মিনিট আমার সময় ছিল, সেটা ১.৫ ঘন্টা কখন হয়ে গেছে আমি বুঝতেও পারিনি। ১.৫ ঘন্টা পরে তারপরেও উনার কোনো তাড়াহুড়ো ছিল না। তাই আমি একটা জিনিস ঐদিনকে অবশ্যই শিখেছি যে যখন উনি এত বিজি হওয়ার পরেও, এত বেশি কাজ থাকা সত্ত্বেও আমাদের মতো সাধারণ লোকেদেরকে যেভাবে উৎসাহ দেন, যেভাবে সময় দেন উনি, এটা বাস্তবে আমাদের সবার জন্য টাইমের যে ম্যানেজমেন্ট রয়েছে, ওনার থেকে ভালো আর কারো থেকে শেখা সম্ভব না। ওই যে নিশ্চয়ই আপনি এটাও শিখেছেন যে উনি বাবা কেদারনাথকে কতটা ভালোবাসেন? হ্যাঁ, অবশ্যই যে সেটা তো গোটা দেশের লোকজন জানে, পৃথিবীর লোকও জানেন। বাবা কেদারনাথে যে ২০১৩ তে একটা বড় বিপর্যয় এসেছিল ওখানে। আর ওই বিপর্যয়তে পুরো কেদারনাথ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। সবকিছু আ ভেসে গিয়েছিল, অনেক কিছু লোকসানও হয়েছিল। আর ১৩ তে আ মোদিবাবু দেরাদুনে এসেছিলেন। আর উনি আসার পরে উনি ওই সময় সরকার কংগ্রেস পার্টির ছিল। আর উনি বলেছিলেন যে, "আমরা এটাকে ঠিক করব কেদারনাথকে।" কিন্তু ওই সময়ে সরকার বলেছিল যে, "না, আমরা আপনাকে করতে দেব না।" কিন্তু বাবা কেদারের এমন কৃপা হলো যে ২০১৪ তে উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন। আর উনি কেদারনাথের পুনর্নির্মাণের কাজ নিজের হাতে তখন তুলেও নেন। আর বর্তমানে কেদারনাথের সমস্ত পুনর্নির্মাণের কাজ যা ছিল সব শেষ হয়ে গেছে। ওখানে ভব্য কেদার আর দিব্য কেদার হয়ে গেছে যাওয়ার জন্য ওখানে রোপওয়ের কাজও তো শুরু করে দেওয়া হয়েছে। আর যখনই আমি প্রধানমন্ত্রী বাবুর সাথে দেখা করি,
সেটা মাসে ১ বার দেখা করি, ২ বার দেখা করি। প্রায় সময়ই এটাই হয় যে ওই যে কেদারনাথের পুনর্নির্মাণের কাজ চলছে না? ওই কেদারনাথের পুনর্নির্মাণের কাজের ব্যাপারে অবশ্যই জিজ্ঞাসা করেন যে এখন ৩য় পর্যায়ে কি হচ্ছে, ওখানে যে সরস্বতী ঘাট হওয়ার কথা ছিল সেটা কতটা তৈরি হয়েছে, তীর্থ পুরোহিতদের বাসভবন কতটা তৈরি হয়েছে, বা তার আগে যে শান্তি ভবন আপনি তৈরি করেছেন সেটাতে কতটা কাজ এগিয়েছে। প্রত্যেকটা ব্যাপার ওনার মাথায় এমনভাবে থাকে। আর ওনার যাবার পরে আপনার হয়তো হয়তো মনে আছে যে বিপর্যয়ের পরে ওখানে লোকজনদের যাওয়া আসা অনেক কমে গিয়েছিল। উনি ওখানে গিয়ে কেদারনাথে যে আ রাত্রে গুহায় গিয়ে উনি রাত্রিবাস করেছিলেন, আর ওই রাত্রিবাসের পরে বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে যেখানে আগে হাজার, হাজার তীর্থযাত্রী আসতো, সেখানে বর্তমানে ২১ লক্ষেরও বেশি তীর্থযাত্রী এই বছরে কেদারনাথে এসেছেন। এবার তো আপনি ওনাকে আদি কৈলাসও নিয়ে গেছেন। দেখুন, উত্তরাখণ্ডে ২ টো জিনিস আছে। ৪ ধাম, কেদারখণ্ড আর মানসখণ্ড। আদি কৈলাস, এখানে বাবা কেদারের ভূমিকে কেদারখণ্ড বলা হয়। আর বাবা ভোলানাথের যে ভূমি রয়েছে ওটাকে মানসখণ্ড বলে। আর আমাদের প্রধানমন্ত্রী বাবু অনেক দিন থেকে, যখন থেকে আমি যতবার ওনার সাথে দেখা করেছি, প্রত্যেকবার উনি বলেছেন যে আমি আদি কৈলাস যেতে চাই। জলিংকং ১৮,০০০ ফুট উঁচুতে। উনি দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি এত উঁচুতে উঠেছেন, সীমান্ততে গেছেন, আর উনি যাওয়ার পরে উত্তরাখণ্ডে আসাজন মানুষের সংখ্যাও বেড়েছে। আদি কৈলাসে যাওয়া মানুষজনের সংখ্যাও বেড়ে গেছে। জাগেশ্বর ধাম যাওয়া মানুষজনের সংখ্যাও বেড়ে গেছে। আর আমাদের ওখানে পুরো বিদেশের নজরে এই যে আমাদের ঘাঁটি রয়েছে, আদি কৈলাসের যে এলাকা রয়েছে, ওটা পুরো পৃথিবীর সামনে এসে গেল। আর আগামী দিনেও যেভাবে ৪ ধাম যাত্রা করা হয়, সেভাবেই মানসখণ্ডের যাত্রাও শুরু করা হবে। আর আমাদের ওখান থেকেই যেসব লোকেরা কৈলাস মানসরোবরে যায়, কৈলাস মানসরোবরের দর্শনও এই আদি কৈলাসের কাছ থেকেই হয়ে যাবে। এটারও সেরকম ব্যবস্থা করা হচ্ছে। গ্রামে আরও একজন শিব ভক্ত আছেন, রাহুল গান্ধী। উনিও বলেছিলেন যে আমি কেদারনাথ যাব, সবথেকে বড় তপস্বীর বাড়িতে যাব, তখন আমি হেঁটে যাব। ওনার ওখানে হেলিকপ্টারে যাওয়ার কি দরকার? সবার প্রথমে তো আমি এটাই বলতে চাই খুব বিনম্রভাবে যে ওনাকে সঠিকভাবে ওনার যে পার্টির পরামর্শদাতা আছেন, ওনার সাথে থাকা মানুষজনগুলো, পুজো কি করে করতে হয়, সংস্কার মানে কি, পুজোর নিয়মকানুনটা ঠিক কি, সেগুলো শেখানো উচিত। শুধুমাত্র নকল করে কোনো লাভ নেই, শুধু বললে তো কোনো লাভ হবে না। আপনি ওনাকে এই কাজে কিছু সাহায্য করুন। আমি সত্যি কথা বলতে আমি অনেকবার ভেবেছি যে রাহুল গান্ধী বাবু এবার একটু সিরিয়াস হয়ে যাবেন হয়তো। এবারে একটু সিরিয়াস হবেনই হবেন। আর প্রত্যেকবার উনি আমাকেই ভুল প্রমাণিত করেন। শুধু আমিই না, এনারাও হয়তো ভাবেন এনাদেরকেও ভুল প্রমাণিত করেন উনি। প্রত্যেকবার এমন কিছু না কিছু করেন, মানে সেটা করে ওনার যে গাম্ভীর্যতাটা রয়েছে সেটা শেষ হয়ে যায়। জনতা থেকে কিছু প্রশ্ন নেওয়া যাক। হ্যাঁ। হ্যাঁ। সবাই বলে আপনি হচ্ছেন প্রধানমন্ত্রী মোদী বাবুর ফেভারিট সিএম, এটা কি সত্যি? প্রধানমন্ত্রী বাবু যখন থেকে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, উনি দেশের নিম্ন স্তরে থাকা যেসব লোকজনরা রয়েছে না, ওদের জন্য কাজ করেছেন। আর দেশের যে ওয়ার্ক কালচার ছিল, সেই ওয়ার্ক কালচার উনি পাল্টে দিয়েছেন। আর আমি একমাত্র ওনার কাছের মানুষ নই, বা আমার ওপরে ওনার আশীর্বাদ আছে। আমার মতো লক্ষ কোটি কর্মকর্তার ওপরে ওনার সামনাসামনি ওনার যোগাযোগ আছে, ওদের ওপরে ওনার আশীর্বাদ আছে। যারাই কর্মক্ষেত্রে কাজ করেছেন, নিজ নিজ ক্ষেত্রে কঠোর পরিশ্রম করে ভালো চিন্তাধারা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, ওরা সবাই মোদিবাবুর কাছের লোক। এবার একটা ব্রেক নেওয়ার পালা। আর ব্রেকের পর আপকে আদালতে পুষ্কর সিং ধামির ওপরে অভিযোগ আর প্রশ্নের আরো এক পর্ব। উত্তরাখণ্ডে যে আমাদের মুসলিম ভাই বোনেরা থাকেন, ওনাদের কি মনে ভয় নিয়ে থাকতে হবে? কারোর কোনো অসুবিধা উত্তরাখণ্ডে হবে না, আমি আপকে আদালতে এই প্রতিশ্রুতি দিচ্ছি। ওয়েলকাম ব্যাক আপকে আদালতে। আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির ওপরে। আপকে আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির ওপরে অভিযোগ হলো যে ইনি মুসলমানদের ভয় দেখান।
দেখে কি মনে হচ্ছে ভয় দেখায়? ধামেরজি, অনেকজন মুসলিম লিডাররা আছেন, তকি রাজা সাহেব আছেন, মৌলানা আরশাদ মদনি আছেন, অনেকজন। সবাই এটাই বলে যে যখন নির্বাচন আসে তখন ধামেজি এমন কিছু করেন, কিছু না কিছু এমন কাণ্ড করে বসেন যেটায় মুসলমানদের মনে ভয় জন্মায়। যেমন বর্তমানে আপনি ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসেছেন। উত্তরাখণ্ডে আমরা এই বিধানসভার যে ২০২২ যে সাধারণ নির্বাচন হয়েছিল, ওই সাধারণ নির্বাচনে যখন উত্তরাখণ্ডের জনগণের সামনে গেলাম, তখন আমি এই প্রস্তাবটা রেখেছিলাম। আমার এটা সংকল্প জানিয়েছিলাম যে নতুন সরকারের গঠন করা হবে। আর তখন আমরা উত্তরাখণ্ডের ভিতরে ইউনিফর্ম সিভিল কোড, সমান নাগরিক অধিকার চালু করব। সেটার জন্য কমিটি তৈরি করব। আর ওটার পিছনে আমরা কিছু কারণও বলেছিলাম। কারণ ছিল যে উত্তরাখণ্ড হলো দেবভূমি। উত্তরাখণ্ডে ৪ ধাম রয়েছে। উত্তরাখণ্ড হলো গঙ্গার রাজ্য। উত্তরাখণ্ড যমুনা দেবীর রাজ্য। উত্তরাখণ্ড আদি কৈলাস, ঋষিমুনিদের ভূমি ওটা। প্রত্যেকটা পরিবার থেকে কেউ না কেউ সেনাবাহিনীতে আছে। কেউ, কেউ আধা সৈনিকে নিযুক্ত আছেন। দেশের মধ্যে কোনো না কোনো জায়গায় নিজেদের সেবা দিচ্ছে তারা। তাই আমি উত্তরাখণ্ডের জনগণের সামনেই বলেছিলাম যে ভারতের সংবিধানের অনুচ্ছেদ ৪৪-এ যে রাজ্যকে সমান নাগরিক অধিকার বাস্তবায়নের জন্য বিধান দেওয়া হয়েছে, সেটার কারণে আমরা উত্তরাখণ্ডে থাকা কেউ কোনো জাতির হোক, সম্প্রদায়ভুক্ত হোক, ধর্মের হোক, সম্প্রদায়ের অন্তর্গত হোক, সবার জন্যই আমি একই সময় আইন আনব। আর উত্তরাখণ্ডের জনগণ এটার জন্য আমাকে ওনাদের আশীর্বাদ দিয়েছেন, আমাকে সরকারে আসার সুযোগও দিয়েছেন। আর আমি জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যে সংকল্প করেছিলাম, ওই সংকল্প আমি পূরণ করেছি। এতে কারোর ভয় পাওয়ার কোনো কারণই নেই। আপনি তো সংকল্প পুরো করেছেন, কিন্তু ওদের মনে কি ভয় চলছে সেটা আমি বলছি। মৌলানা আরশাদ মদনি বলেছেন যে ইউসিসি আপনি নিয়ে এসেছেন এটা ইসলামের বিরুদ্ধে। যে ইউসিসি আপনি নিয়ে এসেছেন সেটা আমাদের ধার্মিক কাজকর্মে হস্তক্ষেপ করবে। দেখুন রজতবাবু, আমি বলতে চাই যে আমি এটা কারোর বিরুদ্ধে তো আনিইনি। ইসলামে যে ব্যবস্থা, ওনাদের ওখানে বিয়ের যে পদ্ধতি আছে সেটা সেইভাবেই হবে। আর ওখানে যদি নিকাহ হয় তাহলে নিকাহ হবে। হিন্দু ধর্মে যদি ৭ পাকে ঘুরেই বিয়ে হয় তাহলে ৭ পাকে ঘুরেই হবে। খ্রিশ্চান ধর্মে হোলি ম্যারেজ হয়ে থাকে। আমাদের শিখ বন্ধুদের মধ্যে যেটা হয় আনন্দ খারাজ হয়ে থাকে। যার যেটা পদ্ধতি সেই পদ্ধতিতে আমরা একেবারেই চেঞ্জ করতে চাইছি না। ইমপ্রেশন এমন হয়েছে যে সবাইকে ৭ পাকে ঘুরতে হবে। না, 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 না। আমরা কাউকেই ৭ পাক শুধু হিন্দুরাই নেবে। তাই ওটা নিজের জায়গাতেই থাকবে। মুসলিমদের মধ্যে যেটা হয় সেটা নিজের জায়গাতেই থাকবে। ওটা আমরা একেবারেই পরিবর্তন করিনি। হ্যাঁ, আমরা এটা অবশ্যই পরিবর্তন করেছি যে এটার পরে যে তালাকের ব্যবস্থা রয়েছে, মানে যে অনেকগুলো স্ত্রী রাখার যে একটা ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থা শেষ হবে। কারণ আমরা সমান নাগরিকের অধিকারের আমরা মাতৃশক্তিকে নিপীড়িত হতে দিতে চাই না। আমরা উত্তরাখণ্ডের ভিতরে থেকেই আমরা এই কাজ শুরু করেছি। দেশের ভিতরে যেমন গঙ্গা দেবী আমাদের এখান দিয়ে বয়ে চলেন, গঙ্গা দেবীর প্রবাহিত হওয়ার পরে পুরো দেশকে অভিষিক্ত করার কাজ করে। কোথাও জল দেয়, কোথাও জীবন দেয়, কোথাও পুজোর কাজে ব্যবহৃত হয়, কোথাও সেচের কাজে ব্যবহার করা হয়। ওইভাবেই সমান নাগরিক অধিকার যে গঙ্গায় আসে, এটা উত্তরাখণ্ড থেকে বের হয়েছে, দেবভূমি থেকে বেরিয়েছে, দেবতাদের আশীর্বাদে বেরিয়েছে, আমাদের প্রধানমন্ত্রী বাবু সংকল্পকে পূরণ করার জন্য বেরিয়েছে। এটা পুরো দেশের মধ্যে ছড়িয়ে যাবে আর সবাইকে সমান নাগরিক অধিকারটা সমান অধিকার দেবে। ওবেসি সাহেব, আসাদুদ্দিন ওবেসি অনেক বড় একজন উকিল, এআইএমআইএম এর উনি লিডার। উনি বলেছেন যে এই যে আইন আপনি এনেছেন এটা ইউনিফর্ম সিভিল কোড না, এটা হিন্দু সিভিল কোড। আপনি 4টে বিয়ে করা নিষিদ্ধ করেছেন, হালাল করা নিষিদ্ধ করেছেন, কিন্তু যে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির আইন আছে ওটার ওপর কোনো রকম নিষেধাজ্ঞা লাগানো হয়নি। দেখুন, এই আইনে তো সবার আগে যেটা বলতে চাই যে এটা কাউকে টার্গেট করে নিয়ে আসা হয়নি। আমি বলেছিলাম যে এটা আমরা সমান অধিকার দেওয়ার জন্য নিয়ে এসেছি। আর বিশেষ করে এই আইন সবার জন্যই, যেমন আমাদের মাতৃশক্তি, মা-বোনের ওদের সুরক্ষিত ভবিষ্যতের জন্য, ওদের সুরক্ষার জন্য, ওদের অধিকারের জন্য। ওটা পুরুষদের অধিকারের জন্যও আছে, বাচ্চাদের জন্যও আছে। আর অনেক বাচ্চারা আছে যাদের ব্যাপারে বলা হয়ে থাকে এই যে সন্তান অবৈধ, এই সন্তান বৈধ, এই ধরনের শব্দের ব্যবহার করা হয়। আমি এই সব কিছু সরিয়ে দিয়েছি। আমি বলেছিলাম যে বাচ্চারা যারা আছে তাদেরকেও একই রকম সমান অধিকার দেওয়া হবে আর বয়স্কদেরকেও সুরক্ষা দেওয়া হবে। প্রত্যেকের সুরক্ষার জন্য এটা নিয়ে আসা হয়েছে। এটা শুধু একটা বিভ্রান্তি, সবার জানা উচিত। আইন তৈরি করার সময় আপনি যারা শিডিউল ট্রাইব আছেন
আদিবাসী লোকেরা আছেন তাদেরকে এর থেকে বাইরে রেখেছেন। আর এই কথাটা মুসলিম কলাররা বলছে যে আপনি যদি হিন্দু ট্রাইবকে বাইরে রাখতে পারেন তাহলে মুসলিমদের এটা থেকে বাইরে রাখতে পারতেন। ভারতের সংবিধানের অনুচ্ছেদ ৪৪-এর কথা উল্লেখ করা হয়েছে যে দেশের ভেতরে সমান নাগরিক অধিকার চালু করা উচিত। আর যে শিডিউল ট্রাইবসের কথা আপনি বলছেন, উপজাতি সম্প্রদায়ের, এদের অনুচ্ছেদ ৩৪২-এ ভারতের সংবিধানেই ওদেরকে এই বিধান দিয়েছে। ওদেরকে ছাড় দেওয়া হয়েছে ওদের জীবনযাত্রার জন্য, যেটা ভারতের সংবিধান বলছে। আর আমাদের যে কমিটি আছে, যারা ২,৩৩,০০০ মানুষদের কাছে ওদের মতামত নিয়েছে আর ১০,০০০ মানুষদের সাথে সামনাসামনি জিজ্ঞাসা করেছে, যেমন আমি আপনার সামনে এইভাবে উত্তরটা দিচ্ছি, এইরকমভাবেই জিজ্ঞাসা করা হয়েছে। পুরো উত্তরাখণ্ডের মধ্যে ৪৩টা এরকম মিটিং হয়েছে। তখন ওই মিটিংয়েও ট্রাইবালসের লোকেরা বলেছে যে আমাদের কোনো সমস্যা নেই, আমাদেরকে উত্তরাখণ্ডের ভিতরে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন সমান নাগরিক অধিকারে, কিন্তু কিছুটা সময় আমাদের দিন। আমরা সেই অনুযায়ী সব কাজ করেছি। কমিটিতে অনেক বিদ্যমান মানুষজন আছেন। এখানে জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাই আছেন, প্রমোদ কোহলি আছেন, অন্যান্য মানুষরা আছেন। ওরা সবাই অনেক কাজ করার পরেই এই ড্রাফটটা তৈরি করেছে। এই ড্রাফটের মধ্যে কাউকে কোনো বৈষম্য করা হয়নি, সবার সমান অধিকারের জন্য তৈরি কিন্তু হয়েছে। ওরা তো এই বৈষম্যটা অনুভব করতে পারছেন। ওদের বারবার এটা মনে হচ্ছে যে যা বিধান শরিয়াতে আছে মুসলমান সমাজের কাছে সেটাই সবার ওপরে, বাদবাকি জিনিস পরে আসে, আর এটা শরিয়াতকে ভায়োলেট করে। এখন আর শরীয়ত থাকবে না, দেশে সমান নাগরিক অধিকার থাকবে। দেশ এগিয়ে গেছে, দেশ সংবিধান অনুযায়ী এগোবে। যেসব মানুষ সংবিধানের ওপর বিশ্বাস রাখে ওদের কারোর কিন্তু সেরকম কোনো অসুবিধা নেই। আমি বলছি যে এই আইন চালু হওয়ার পরে, আপনি এইমাত্র বললেন যে হালাল ইদ্দতের মতো যেসব আইন রয়েছে, ওইসব আইনের থেকেই তো রেহাই পাওয়া যাবে। আর আমি সদ্যই হরিদ্বার জনসভায় গিয়েছিলাম। এই বিল পাস হওয়ার পরে, বিধানসভায় বিল পাস হওয়ার পরে যেভাবে মুসলিম বোনেরা এসেছিল, যেভাবে একটানা ওরা বলেছিল যে আপনি আমাদের একটা অনেক বড় অভিশাপ ছিল আমাদের কাছে, এই অভিশাপ থেকে আমাদেরকে মুক্তি দিন। তাই বছরের পর বছর ধরে যে অন্যায় হচ্ছিল আর কি, ওদের আত্মবিশ্বাস চলে যাচ্ছিল, আত্মসম্মান চলে যাচ্ছিল, ওটাকে বাঁচানোর জন্য কাজ করা হচ্ছিল। কংগ্রেস নেতা হরিশ রাওয়াত, যিনি উত্তরাখণ্ডের পূর্ব মুখ্যমন্ত্রী ছিলেন, উনি বলেছেন যে যদি আনতেই হতো তাহলে পুরো দেশে নিয়ে আসতেন। উত্তরাখণ্ডে এক্সপেরিমেন্ট করার কি দরকার ছিল? এক্সপেরিমেন্ট করার কোনো ব্যাপার নেই। হরিশ রাওয়াত বাবু আমাদের একজন বরিষ্ঠ নেতা, আর উত্তরাখণ্ডের নির্বাচনে উত্তরাখণ্ডের জনগণই আমাদের এই নির্দেশ তো দিয়েছে। আর ভারতের সংবিধানের যে বিধান রয়েছে সেই বিধানের অন্তর্গত এটার উপরে সব কাজ করা হয়েছে। তাই উত্তরাখণ্ডে চালু হয়ে গেছে, দেবভূমিতে যেটা চালু হয়েছে, যেখানে হিমালয় আছে, যেখানে গঙ্গা আছে, যেখানে যমুনা আছে, ওখান থেকে পুরো দেশে চালু হয়ে যাবে। আমি তো চালু করে দিয়েছি। আর আমার তো এই আকাঙ্ক্ষা আছে যে আমি যে বিলটা পাস করে দিয়েছি, দেশের অন্য রাজ্যগুলোও এটা চালু করুক আর সবাইকে সমান অধিকার দেওয়ার জন্য এগিয়ে চলুক এই সব কাজে। আচ্ছা, এটা কি সত্যি যে উত্তরাখণ্ডকে ভারতীয় জনতা পার্টি, প্রধানমন্ত্রী মোদী আর পুষ্কর সিং ধামি একটা এক্সপেরিমেন্ট হিসেবে ব্যবহার করছেন? মানে আমি বলতে চাইছি যে হিন্দুত্বের ঘাঁটি। ঘাঁটি তৈরি হচ্ছে বলে কোনো ব্যাপার নেই। উত্তরাখণ্ডের জনগণ আমাকে নির্দেশ দিয়েছে, আমি ভারতের সংবিধানের বিধান অনুযায়ী কাজ করেছি। আর হিন্দুত্ব যদি উত্তরাখণ্ড দেবভূমিতে না হয় তাহলে আর কোথায় হবে? দেখুন, আপনাকে নিয়ে এই জন্য কথা হচ্ছে কারণ আপনি এটা প্রথম কোনো কাজ করেননি। প্রথমে আপনি ৩,৭৯৩টা মাজারকে আইডেন্টিফাই করেছেন আর ওগুলো নিশ্চিহ্ন করে দিয়েছেন। এটা শুধুমাত্র সমাধি থাকার জন্য করাইনি আমি। আমি বলেছিলাম যে উত্তরাখণ্ডে যেভাবে জমি অধিগ্রহণ হয়েছে, ধার্মিক ব্যাপারটাকে এগিয়ে রেখে দখল করা হয়েছে, অবৈধভাবে কবজা করা হয়েছে, দখল করেছে, সরকারি জমিগুলোকে অধিগ্রহণ করার চেষ্টা করা হয়েছে। এই অধিগ্রহণটাকে বন্ধ কে করবে তাহলে? আপনারাই বলুন, জমি অধিগ্রহণের উপর ব্যবস্থা নেওয়া উচিত কি উচিত না? তাই সেই কাজটাই করেছি আমি। আর জমি অধিগ্রহণ প্রতিনিয়ত আমরা উচ্ছেদ করে চলেছি, কারণ দেবভূমির একটা আসল রূপ আছে। আমি শুধু নই, উত্তরাখণ্ডের যে কোনো ব্যক্তি গোটা দেশ বিদেশের মধ্যে যেখানেই থাক না কেন, আর ও বলুক যে আমি উত্তরাখণ্ড থেকে এসেছি, তখন ওকে দেখার যে দৃষ্টিভঙ্গি, ওই দৃষ্টিভঙ্গি লোকজনের পাল্টে যায়। মানে একটা শ্রদ্ধার জন্ম নেয়, একটা বিশ্বাসের জন্ম নেয় যে ভগবানের অনেক কাছ থেকে আসা একজন ব্যক্তি দেবভূমি থেকে এসেছে। তাই ওই দেবভূমির যে আসল রূপ আছে, দেখুন আমি সংকল্প নিয়েছি যে দেবভূমির যে আসল রূপ, সেটা কোনো কিছুর বিনিময়ে আমি খারাপ হতে দেব না। এখন আমার মনে হচ্ছে না যে আপনি অতটাও সরল মানুষ, কারণ আপনি বলেছেন যে জমি অধিগ্রহণ হয়েছে, কিন্তু জমি অধিগ্রহণে আপনি শুধু মাজারগুলোই দেখতে পেলেন, আর আপনি এটার নাম দিলেন ল্যান্ড জিহাদ। কি বলবেন? আমি বলেছি যে
এরকম অনেক জায়গা আছে যেখান থেকে আমি আরেকটা কথা বলতে চাই আপনাকে। উত্তরাখণ্ড কি আমাদের এটা একে অপরের সাথে মিলেমিশে থাকার একটা রাজ্য। নিজেদের মধ্যে সবাই সবাইকে খুব ভালোবাসে। কিন্তু জমি অধিগ্রহণকে কেউই সাধুবাদ জানাবে না। যেখানে সমাধি তৈরি করা রেখেছে, সমাধিগুলো যখন সরানো হলো, জঙ্গলের জমির ওপর আছে, রেভিনিউর জমির ওপরে রয়েছে, সেচ বিভাগের জমির ওপরে রয়েছে, পিডব্লিউডির জমির ওপরে রয়েছে, অন্যান্য জমির ওপরে আছে যেটা সরকারি জমি, সেগুলোর নিচে যখন খোঁড়া হলো তখন কোনো কিছুর অবশিষ্ট পাওয়া যায়নি। সমাধি কোথায় তৈরি হয়? তাই এটা ছিল মিথ্যে। তাই জন্য আমি এটাকে ল্যান্ড জিহাদ নাম দিয়েছি। আপনি বলছেন সবাই মিলেমিশে থাকে, কিন্তু বর্তমানে হালদওয়ানি আমাদের সামনে আছে। একটা মসজিদ আর মাদ্রাসা ভেঙে ফেলা হলো, আর কিভাবে ক্ষোভ সামনে এলো মানুষের পুলিশের বিরুদ্ধে। হালদোয়ানির যে ঘটনাটা আছে সেটাও অবৈধ জমি অধিগ্রহণ নিয়েই তো। আর এই যে আ অবৈধ জমি অধিগ্রহণ হয়েছে সেটাকে সরানোর জন্য ওখানে পুলিশের টিম গেছে, প্রশাসনের লোকেরা গেছে। ওনাদের ওপর সুপরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে। আর যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা সবাই দেখতে পাচ্ছে। কিন্তু এই ধরনের পরিস্থিতি উত্তরাখণ্ডে চলতে দেব না। আমি বলেছি যে যারাই উত্তরাখণ্ডে এভাবে উত্তরাখণ্ডের পরিবেশ খারাপ করে দেবে তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। আর কঠোর ব্যবস্থা হচ্ছেও। প্রতিনিয়ত পুলিশ ব্যবস্থা নিচ্ছে, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। যারা দোষী, যারা অপরাধী তারা জেলের ভেতরে যাবেই যাবে। আইন তার কাজ করবেই। আমি ধামিজি ওখানকার মানুষদের কথা শুনেছি। ওনারা বলছেন যখন এই কনস্ট্রাকশন হচ্ছিল তখন প্রশাসন সব জানতো। প্রশাসন ওই জায়গাতে বিদ্যুৎও দিয়েছে, জলও দিয়েছে, কারোর কোনো অবজেকশনও ছিল না। এখন ইলেকশন হতে চলেছে, তাই ইস্যুটা আরো বড় করে তুলেছে। অনেকে আগে কে কি করেছে সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না এখন। কিন্তু আমি বলেছি যে আগে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা ঠিক করাও যায়। যদি অনেক আগে ভুল হয়ে থাকে তাহলে ওই ভুলটাকে শোধরাতে হবে তো। শুধরে নেওয়ার কাজ হবে। আর বাকিটা আ আদালতে, আ উচ্চ আদালতে, সুপ্রিম কোর্ট আছে, সব জায়গাতেই এই মামলা চলছে। যেমনটা আদালত আদেশ দেয় সেই অনুযায়ী আমার সরকার কাজ করে। আর ভারতের সংবিধানে ভারতের যে ব্যবস্থা রয়েছে, যে ব্যবস্থার উপরে যাদের বিশ্বাস রয়েছে সে আইন ভাঙার কাজ তো কোনোদিনই করবে না। এতে আইন ভাঙারও কাজ। দেখুন, ওয়েসি সাহেব তো আইন সম্পর্কে জানেন। উনি বলছেন যে জিনিসটা আপনি আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছেন সেটা হলো আমার চাদর, আমার মসজিদ। আর আমি কোনোভাবেই আমার মসজিদকে শহীদ হতে দেব না। মসজিদ আছে, মন্দির আছে, গুরুদুয়ারাও আছে। এগুলো সবই আমার কাছে উপাসনার জায়গা আমি বলব। কিন্তু ওগুলোর বানানোর জন্য তো কোনো একটা জায়গা থাকবে। কোনো একটা জায়গা ঠিক করা হবে বা যেকোনো জায়গা শুধু দখল করার জন্য তৈরি করে দেওয়া হবে। এটাকে তো কেউ ঠিক কাজ বলবে না। তাই যদি ভুল জায়গায় তৈরি হয়ে থাকে তাহলে সেটাকে জমি অধিগ্রহণের দলেই ধরা হবে আর জমি অধিগ্রহণ সরানো হবে। এই অভিযান আমরা শুরু করে দিয়েছি। এটা বলুন, যখন আপনি মুখ্যমন্ত্রী হলেন তখন আপনার এটা মনে হয়েছিল বা আপনাকে এটা বলা হয়েছিল যে উত্তরাখণ্ডে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, এখানে অনেক বেশি সংখ্যায় মুসলিম পপুলেশন লুকিয়ে একজোট হচ্ছে, আর মুসলমানদের ওখান থেকে তাড়াতে হবে, তাই জন্য আপনি এই অভিযান শুরু করেন? ওখানকার ডেমোগ্রাফিও চেঞ্জ হয়েছে। ওখানকার আসল রূপটাকে নিয়েও তো কাটাছেঁড়া করা শুরু হয়েছে। তাই আমি শপথ নিয়েছি যে দেবভূমির আসল যে রূপটা রয়েছে সেটা কোনোভাবেই আমরা খারাপ হতে দেব না। উত্তরাখণ্ডের যে ডেমোগ্রাফি সেটা পাল্টাতে দেব না। উত্তরাখণ্ডের যারা আসল মানুষ আছে তাদের যে অধিকার সেটা কোনো কিছুর বিনিময়ে প্রভাবিত হতে দেব না। সেটার জন্য আমরা কাজ করছি। আমি শুনেছি সালমান খুরশিদ সুপ্রিম কোর্টে গিয়েছেন আর স্টে অর্ডার এনেছেন ডেমোলিজমের ওপর, জমি অধিগ্রহণের ওপর। এখন আদালতে মামলা চলছে। এটার উপরে তো এখনো পর্যন্ত এরকম কোনো ফলাফল আসেনি। আর আমরা আদালত যে ফলাফলটা জানাবে সেই ফলাফলের ভিত্তিতেই এগোবো আমরা। ফলাফলের আদেশ, আদালতের আদেশটাকেই পালন করব। আমি ব্যবস্থাকে ভেঙে ফেলার মানুষ তো নই, জোর জবরদস্তি করার মানুষও নই। আমি তো হচ্ছি আইন মেনে চলা মানুষ। আমি আইন অনুযায়ী কাজ করি সবসময়। উত্তরাখণ্ডে এর আগেও আপনার পার্টির সরকার ছিল, আর যেভাবে আপনি বেআইনি দখলদারির কথা আপনি বললেন, কিন্তু লোকজনের বক্তব্য হচ্ছে এর আগে কখনো এভাবে দখলদারির ওপরে ব্যবস্থা নেওয়া হয়নি। এখন যেভাবে বর্তমানে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, লোকজন এটাও বলছে যে ওখানকার সামাজিক চিত্রটাকে নষ্ট করার চেষ্টা চলছে। এটা নিয়ে আপনি কি বলবেন? যদি আগে কোনো ভুল কাজ হয়ে থাকে তাহলে আমরা সবাই নতুন লোকজন তো। সব লোকজনদেরকে শোধরাতে হবে কি হবে না? দেখুন, আমি তো তকি রাজা নামের মৌলানার কথা শুনেছি, যিনি বলছেন যে আমাদের যুবকরা এখনো পর্যন্ত শান্ত আছে। যদি আপনি এইভাবে চলতে থাকেন তাহলে ওরা উত্তেজিত হবে, ওদের সামলানো কঠিন হবে আর আপনি অসুবিধায় পড়বেন। এই ধরনের যেসব লোকেরা আছে যারা শুধুমাত্র ধার্মিক চিন্তাকে উত্তেজিত করে তুষ্টিকরণকে পোষণ করার লোকজন না, এই যুবকদের ভুল রাস্তায় ঠেলে দেওয়ার যারা লোকজন,
আমি ওদেরকে একটা কথাই স্পষ্ট করে বলে দিতে চাই, আমি কখনো কাউকে হুমকি দিই না, কারোর বিরুদ্ধে আমি বিনা কারণে কোনো কাজ করি না। কিন্তু উত্তরাখণ্ডের দেবভূমির মধ্যে সবাইকে নিয়ে নিয়ম মেনে চলতে হবে, আইনকে মেনে চলতে হবে। না হলে আইন তার বিরুদ্ধে কাজ করবেই। যারা এই ব্যবস্থাকে নষ্ট করার কাজ করবে তাদেরকে তো আমরা হালদওয়ানিতে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে, ওই ঘটনাটা আটকানোর জন্য আপনি কি পদক্ষেপ নিয়েছেন? হিংসাত্মক ঘটনাকে আটকানোর জন্য যেসব লোকেরা এই উপদ্রব করেছে, যেসব লোকেরা অহেতুকভাবে যেটা দরকারই ছিল না, পুলিশের উপরে, প্রশাসনের উপরে, পুলিশের মধ্যে যারা মহিলা পুলিশকর্মী আছে, আমাদের সাংবাদিক আছে, যারাই এদের উপর আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওদের ফুটপ্রিন্ট খুঁজে বের করা হচ্ছে, ভিডিও ফুটেজ খুঁজে বের করা হচ্ছে, সিসিটিভি ক্যামেরাতে ওদের শনাক্ত করার চেষ্টা চলছে। আর এই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে কখনো এইরকম ঘটনার পুনরাবৃত্তি না হয়, দ্বিতীয়বার যাতে উত্তরাখণ্ডে যে আমাদের মুসলিম ভাই বোনেরা থাকেন, ওনাদের কি মনে ভয় নিয়ে থাকতে হবে? একদমই না। আমি বলেছিলাম যে উত্তরাখণ্ডের ভিতরে সবাই মিলেমিশে থাকে, সবাই। কিছুদিন আগেই আমি হরিদ্বারে ছিলাম। যেভাবে মুসলমান বোনেরা বেশি সংখ্যায়, আর ১৫০, ২০০, ৫০০ জনের কথা বলছি না আমি, হাজার, হাজার সংখ্যায় ওখানে এসেছিল। ওরা সবাই এসেছিল। সেটা থেকে আন্দাজ করা যেতেই পারে, সবাই যারা ভালো কাজ করে, শান্তিপূর্ণভাবে নিজেদের ব্যবস্থা করছে, ব্যবসা করছে, রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যোগদান করছে, ভারতের সংবিধানকে মেনে চলা মানুষজন, আইনকে মেনে চলা মানুষজন আছে। কারোর কোনো অসুবিধা উত্তরাখণ্ডে হবেই না। আমি আপকি আদালতে এই প্রতিশ্রুতি দিচ্ছি আপনাকে। আর একটা ব্রেক নেওয়ার পালা। আর ব্রেকের পর আপকি আদালতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির ওপরে অভিযোগ আর প্রশ্নের সম্ভার নিয়ে আবার ভিড়ছি। আপনি না। ওই আইনটাই তৈরি করেছেন যে যদি বিশ্বাসঘাতকতা করে ফেলে, মন ভেঙে দেয়, সেটারও রেজিস্ট্রেশন করাতে হবে। না, রেজিস্ট্রেশন না, শুধুমাত্র ওদেরকে জানাতে হবে যে এখন আমরা একসাথে থাকি না। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি, প্রশ্ন জিজ্ঞেস করছি পুষ্কর সিং ধামিকে। আপকি আদালতে পরবর্তী অভিযোগ। আপকি আদালতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির ওপরে অভিযোগ হলো যে এনার চিন্তা ভাবনা হলো খুবই সেকেলে। এই অভিযোগ শশী থারুর করেছেন। উনি বলেছেন যে অনেক আগেই আমি বলতাম এই বিজেপির লোকজন আমাদের বেডরুমে উঁকিঝুঁকি দেওয়ার চেষ্টা করে। আর উনি বলছেন এই যে ইউনিফর্ম সিভিল কোড চালু হয়েছে, এতে লিভিনের ওপরে যেভাবে নজর রাখা হয়েছে, তাই মনে হয় এরা নিজেদের অভিপ্রায় পূরণ করছে। এটাতে আমরা যেভাবে কাজ করেছি, সেই কাজ শশী থারুর বাবুর সুবিধার জন্য তো করিনি। এটা আমাদের দেশের যে ছেলেরা রয়েছে, মেয়েরা রয়েছে, তারা যেন থাকে, ওদের সুরক্ষা সেটার ব্যবস্থা করা হোক। ওদের মা-বাবারও যেন জানতে পারে যে আমাদের সন্তানরা কোথায় আছে। হঠাৎ ভবিষ্যতে লিভ ইন রিলেশনশিপে থাকার পরে কিছুদিন পরে কোনো এক দুর্ঘটনা ঘটে। আপনি হয়তো দেখেছেন যে গোয়ার যে ঘটনাটা, সুটকেসের ভিতরে যেভাবে কেটে-কুটে টুকরো করে ভরে তাদের বডি পাওয়া যায়। অনেকবার একে অপরের ওপর অভিযোগ করে, অনেকবার একসাথে থাকার ফলে বাচ্চাদের জন্ম নেয়। ওই বাচ্চাদের লালন-পালন করার কেউ থাকে না। ওদের কোনো নামও দেওয়া হয় না। ওদের কোনো রকমের কোনো সম্পত্তিতে তাদের কোনো অধিকার থাকে না। সেগুলো নিয়েও চিন্তা করেছি। আর বিশেষ করে আমাদের যে বোনেরা রয়েছে, আমাদের যে মেয়েরা আছে, যারা এসবের মধ্যেও থাকে, তাদেরকে নিয়ে চিন্তা করেছি। এর সাথে, সাথে পুরুষ জাতিকে নিয়েও চিন্তা করেছি। আর এই কথাটা এখন শোনা যাচ্ছে যে এতে আমরা যে রেজিস্ট্রেশন করেছি, সেটা কেন করেছি? এটা নিয়ে এর আগে তো এ ধরনের কথা কখনো শোনাই যায়নি। এই জন্য আসেনি কারণ আপনি আইনে লিখেছেন রেজিস্ট্রেশন যদি না করান, যারা লিভ-ইনে আছেন তাদের 6 মাসের জেল হতে পারে। দেখুন, এটা আমি সুরক্ষার জন্য করেছি। আমি আগেই বলেছিলাম যে আমাদের উদ্দেশ্য কাউকে অসুবিধায় ফেলা তো নয়ই। যেটা মাননীয় আদালত করেছে সেটা আমরাও তো করেছি। কিন্তু অন্ততপক্ষে ছেলেমেয়েদের সুরক্ষা তো হোক। এখন দুজন দুজনকে ভালোবাসে, তারা একসাথে রয়েছে, তারা রেজিস্ট্রেশন করে বলবে যে দেখুন আমরা বলছি আমি, দেখুন, আজ 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 ভালোবাসা আছে। ৫ বছর বাদে, ১০ বছর বাদে ওদের ভালোবাসাটা তো গন্ডগোল হয়। তাই তারপরে ওরা একে অপরের ওপর অভিযোগ করতে শুরু করে দেয়। আপনি ওই আইনটাই তৈরি করেছেন যে যদি
বিশ্বাসঘাতকতা করে ফেলে, মন ভেঙে দেয়, সেটারও রেজিস্ট্রেশন করাতে হবে। না, না, না। রেজিস্ট্রেশন না, শুধুমাত্র ওদেরকে জানাতে হবে যে এখন আমরা একসাথে থাকছি না। ঠিক আছে? ওদের জন্য এটা ভালো হবে, মা-বাবার জন্য এটা ভালো হবে। কিছুদিন পরে সবাই জানতে পারবে এই আইন সবার ভালোর জন্যই করা হয়েছে। কাউকে টার্গেট করার জন্য এই ব্যবস্থা এখানে করা হয়নি। এটা তো প্রাচীন যুগে রক্ষণশীল ব্যাপার হয়ে গেল না, যে আপনি যদি একে অপরকে ভালোবাসেন তাহলে গ্রামের বয়োজ্যেষ্ঠদের বলে করো। এখন বর্তমানে এসব কোথায় হয়? বর্তমানে তো ইন্টারনেটেই সবকিছু হয়ে যায়। আমরা আমরা আটকাচ্ছি না। কিন্তু ওরা যদি থাকতে পারে তাহলে থাকুক। কিন্তু মা-বাবার কাছে একটা খবর তো চলে যাক। অনেক সময় মা-বাবার সামনে এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায় যে যখন ওনাদের ছেলে, মেয়ে কোনো দুর্ঘটনার কবলে পড়ে, তাই আপনি নিজেই একবার ভেবে দেখুন ওদের মা-বাবার উপর দিয়ে কি ঝড় বয়ে যায়। সারাটা জীবন ধরে ওনাদের কাছে কান্না ছাড়া আর কিছুই তো থাকে না করার মতো। আফসোস করতে পারে শুধু, আর কিছুই থাকে না। তাই আমরা সরকার অভিভাবক হয়ে কমিটিতে লোকজনদের সবার মতামত নিয়ে এটা নিয়ে কাজ করেছে। যাতে ওদের সুরক্ষাটাও হোক আর ওদের জীবনটাও আগামী দিনের জন্য ভবিষ্যৎও ঠিক হোক। এই সন্দেহ এই কারণে হয় যে কিছুদিন আগে আপনি লাভ জিহাদের বিরুদ্ধে একটা আইন তৈরি করেছেন। দেখুন, লাভ জিহাদের মতো জিনিস এটা খুবই খারাপ একটা জিনিস। আর আমি উত্তরাখণ্ডে এই ব্যাপারটা একেবারেই বাহবা দেওয়ার মতো কোনো ব্যাপার নয়। আর দেবভূমিতে একদমই এসবের কোনো জায়গা নেই। দেবভূমি খুব পবিত্র আর পবিত্রই থাকা উচিত। এখন দেখুন, রাহুল গান্ধী তো ভালোবাসার দোকান খুলেছেন, আর আপনি সেই দোকানে চৌকিদার বসাচ্ছেন। না, 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 এরকম কোনো ব্যাপার না। আমি তো এসব সবার সমান অধিকারের জন্য করছি। কেউ কেউ তো বলছেন যে ধামিজির তো বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আনন্দের জীবন ওনার, আমাদের ঘরে কেন উঁকি মারছেন? না, না, কারোর ঘরেই উঁকি মারছি না। সবার জন্যই আমি বলেছি যে সুরক্ষা দেওয়ার জন্য এসব এমন হচ্ছে। আইন যখন হয় ধামিজি, তখন ওটার লাভ পুলিশ প্রশাসনের লোকেরা বেশি তোলে আর ইয়াংস্টারদের বিরক্ত করে। হ্যাঁ, আপনি এটা খুব ভালো একটা কথা বলেছেন। আর লক্ষ কোটি মানুষ নিশ্চয়ই আপনার মাধ্যমে আমাকে শুনবেন। আপনি এই প্রশ্নটা তুলেছেন। আপনাকে আমি অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি। এতে পুলিশ, যে প্রশাসন, মানে যে কেউ এর লাভ যাতে না নিতে পারে, কারোর সাথে যাতে অন্যায় না করে। তাই জন্য আমি বিল পাস করার পরে, এখন ওই বিল পাস হওয়ার পরে অ্যাক্ট রূপে ওটাকে পরিবর্তিত হতে হবে। তার আগে আমি একটা কমিটি তৈরি করে দিয়েছি। সেখানে কোনো ধরনের কোনো রকম দুর্ব্যবহার, কোনো রকমের অন্যায়, কোনো রকমের চাপের সৃষ্টি বা অহেতুক মানুষকে বিরক্ত করা, এইসব কিছু আমি পুরোপুরিভাবে ওটাকে একটা মডেল তৈরি রূপে করব। যেমন আমি সবার আগে উত্তরাখণ্ডে চালু করেছি। তাই কোথাও না কোথাও উত্তরাখণ্ডে চালু করার পরে দেশের অন্যান্য রাজ্যেও এটাকে চালু করবে। তাই জন্য আমার এই চিন্তাটাও আছে যে এই কাজটাও আছে, এই দায়িত্বটাও আছে যে আমি এই আইনটাকে তৈরি করাতে আর ওটাকে প্রয়োগ করাতে এমন একটা উদাহরণ রাখবো যাতে আগামী দিনে সবার জন্য একটা আদর্শের দেখুন, কাজ ওটা একটা করবে। প্রভিশন আছে যে প্রতিবেশী অভিযোগ করতে পারবে যে আমার সামনে লিভিনে কারা থাকে। তো প্রতিবেশী তো কারোর ভালো দেখতে পারে না, রোজই অভিযোগ করতে থাকবে। না, না, সেরকম কোনো ব্যাপারই নয়। এরকম কোনো ব্যবস্থা তো নেই যে শুধু রেজিস্ট্রেশন আছে, একবার জানাতে হবে আর ওদের মা-বাবার কাছে খবর চলে যাবে। আর সেটাও যে ছেলেমেয়েদের বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে হবে। ১৮ বছরের ছোট হলে, ২১ বছরের ছোট হলে সেই খবরটা যাবে ওদের মা-বাবার আরো কাছে। একটা প্রশ্ন, আর বিয়েতেও এটা কোনো নতুন ব্যবস্থা নয়। আগেও আমাদের এখানে যে ম্যারেজ রেজিস্ট্রেশন ইত্যাদি হতো বা ম্যারেজ হতো কোর্টে, তখন সেখানেও মা-বাবার কাছে খবর যায়। আগে থেকেই তো যায়। এই ব্যবস্থা আগে থেকেই রয়েছে। দেখুন, মুসলমানদের মধ্যে এই পরম্পরা আছে যে নিজেদের মধ্যে বিয়ে হয়ে যায়, কোনো ভাই বোনের সাথে বিয়ে হয়ে যায়। আমি এটাও শুনেছি যে এই যে নতুন আইন আছে, এতে কেউ মাসির সাথে, মাসির কোনো মেয়ের সাথে, ছেলের সাথে এরকম নিজেদের মধ্যে বিয়ে করতে পারবে না। এই আইন অনেক, অনেক বড়। অনেকগুলো জিনিসের ব্যবস্থা এতে করা হয়েছে। কিন্তু যা কিছু, যে ধর্মের যেটা পরম্পরা, যে ধর্ম যেটা মেনে চলে আসছে, এই পরম্পরা নিয়ে একদমই কাটাছেঁড়া করা হয়নি। না, আপনাকে আমি বলছি, দেখুন এই আইনটা আমি পড়ে শোনাচ্ছি। লেখা আছে যে ইউসিসি চালু হওয়ার পরে উত্তরাখণ্ডে বোন, ভাগ্নি, ভাইজি, মাসি, পিসি, খুড়তুতো বোন, পিস্তুতো বোন, মাস্তুতো বোন, মা, সৎমা, দিদা, সৎদিদা, মহান দিদা, মায়ের ঠাকুমা, দিদি, সৎ ঠাকুমা, বাবার মহান দিদা, বাবার সৎ দিদা, মহান ঠাকুমা, সৎ ঠাকুমা, মেয়ে আর মহান দিদার বিধবা, ছেলের নাতির বিধবা, ছেলের না, না। নাতি, ছেলের
নাতনির বিধবা, ছেলের নাতনির বিধবা, এদের সাথে বিয়ে করা যাবে এই না? ধরনের কোনো ব্যবস্থা করা হয়নি, এরকম কোনো ব্যাপারই নেই। এরকম কিছু নেই। ওই বিয়েগুলো যেভাবে হচ্ছিল সেভাবেই হবে। আমি তো আগেও এটা শুনে বলেছি লোকজন খুবই খুশি হবে, যেভাবে বিয়েগুলো হচ্ছিল সেভাবেই সেভাবেই হবে। হবে। জনতা কেউ কোনো প্রশ্ন করবেন? রাহুল গান্ধী বলেছেন যে বিজেপি মন্দিরের নাম নিয়ে ভোট চেয়ে বেড়ায় আর ধর্মের কথা বলে, আর অনেক পুরনো যুগের চিন্তা ভাবনা আপনাদের, তাই এটাতে আপনি কি বলতে চান? রাহুল গান্ধী বাবু এটা কি চাইতেন যে অযোধ্যাতে ভগবান রামচন্দ্রের মন্দির তৈরি না হোক? দেখুন, গোটা দেশ, গোটা পৃথিবী অনেক যুগ ধরে এটার জন্য অপেক্ষা করছিল যে ভগবান রামের অযোধ্যাতে যেখানে জন্মেছিলেন উনি, ওখানে মন্দির হওয়া উচিত। মন্দির তৈরি হয়েছে, এখানে রাজনীতির প্রসঙ্গ কেন আসছে? এখানে কোনো রাজনীতি নেই। আর রাম তো আমাদেরও আছে, ওনারও আছে। যে রামকে মানে রাম তাঁর। আমরা সবাই তো রামকে মেনে চলা মানুষজন, তাই না? দেশভক্তও আছে, যে দেশভক্ত সে রামেরও ভক্ত। এখন তো আবুধাবি তো মন্দির তৈরি করে ফেলেছে। এবার তো পুরো পৃথিবীর মধ্যে দেখুন না যে ওখানেও তৈরি হয়েছে, যেখানে আমরা বলে থাকি যে আরব কান্ট্রি আছে, সৌদি আরব আছে, দুবাই আছে, আবুধাবি আছে। এরকম জায়গায় পৃথিবীর সবথেকে বড় একটা মন্দির তৈরি হচ্ছে আবুধাবিতে, যেটার প্রধানমন্ত্রী বাবু উদ্বোধন করেছেন। তাই বর্তমানে গোটা পৃথিবী মন্দিরের বানানোতে ঝুঁকছে, আর মন্দির তৈরি করা, রামের নাম করা কি কোনো খারাপ ব্যাপার নাকি? কিন্তু ধামিজি, সবই সুযোগের ব্যাপার। টানেলে শ্রমিকরা ফেঁসে গিয়েছিলেন, ওনাদের প্রাণের আশঙ্কা ছিল, অন্তরাষ্ট্রীয় বিশেষজ্ঞরা ওটার দিকে নজর রেখেছিলেন। আর আপনি বলেছিলেন যে ওখানে যে ভগবান আছেন বাবা বকনাথ, বাবা বকনাথ, হ্যাঁ। বাবা বকনাথ রেগে গেছেন, তারই প্রকোপ এটা, তাই ওখানে ফেঁসে আছে লোকেরা। প্রথমত আমি যে সিলকারা টানেল, যেটা এখন প্রায় শেষ হতে চলেছে, প্রায় ৩০ কিলোমিটারের এই টানেলটা, আর ৩.৫ কিলোমিটার এখনও তৈরি করা বাকি রয়েছে। আর হঠাৎ ১২ই নভেম্বর ২০১৩-এ হঠাৎ একটা ধস নামে, আর ধসের জন্য আমাদের ৪১ জন শ্রমিক ভাই ওটার ভিতরে ফেঁসে যায়। আর বড় একটা সংগ্রাম হয়েছে এতে, মানে প্রথম দিন থেকে, কারণ দীপাবলির দিন ছিল ১২ তারিখে। আর এরকম খবর এসেছিল যে শ্রমিকরা ভেতরে ফেঁসে গেছে। আর প্রায় সময় এরকম হয় যে যখন এরকম কাজ চলে, তখন সেখানে কিছু না কিছু বাধা আসে। আমার মনে হয়েছিল যে এই ব্যাপারটা, মানে এবার কাজ হয়ে যাবে। জেসিবি কাজ করবে, পোকল্যান লাগানো হবে, পাথর সরানো হবে, আর শ্রমিকরা সবাই বাইরে আসবে। প্রথম দিন কাজ শুরু হলো, জেসিবি লাগানো হলো, পোকল্যান লাগানো হলো, একটু পাথরও সরানো হলো। যতগুলো পাথর সরানো হচ্ছে তার থেকেও বেশি পাথর পড়তে শুরু করছে। তারপরে হিউম পাইপ লাগানো হলো, অন্য মেশিন আনা হলো, পাইপ দিয়ে কিছু মিটার পাইপ ভিতরে ঢোকানো হলো। তারপর পুশ করা হলো পাইপটাকে। ৫-৭ মিটার যাওয়ার পরে সেটা থেমে গেল। সামনে হার্ড রক এসে পড়ল, পাথর এসে পড়ল। এটা করতে, করতে অনেক দিন লেগে গিয়েছিল। কিছুদিন পরে কোনো পরিস্থিতিতে এই মেশিন ঢোকাতে সক্ষম ছিলই না আরকি। আর ওই ৪-৫ দিন পরে আরও ইঞ্জিনিয়ার ডাকা হলো। মাননীয় প্রধানমন্ত্রী বাবু প্রত্যেক দিন, এমন একটাও দিন ছিল না যে উনি ১ বার না, ২ বার না, অনেকবার ৩-৩ বার একটানা জিজ্ঞাসা করছিলেন যে এখন শ্রমিকদের কি অবস্থা, এখন কেমন আছে, ওদের জন্য খাবারের কি ব্যবস্থা আছে, পাইপ দিয়ে খাবার যাচ্ছে কি যাচ্ছে না, পাইপ কত বড়, মেশিন এসেছে নাকি আসেনি। তখন ওনাকে বলতাম, ওনার গোটা কার্যালয়টাও ওখান থেকে করা হচ্ছিল। তারপর ইন্দোর থেকে অগার মেশিন, আমেরিকার টেকনোলজি অগার মেশিন আনানো হয়েছিল। ওই অগার মেশিনগুলো ২১ মিটার পর্যন্ত গেল। ২১ মিটার পর্যন্ত যাওয়ার পরে আবার আটকে গেল। আবার ওটার মধ্যে কিছু লোহার রড আটকে গেল। তারপর ওই লোহার রডগুলোকে কাটা হলো। তারপর আমার মনে হলো যে ৭-৮ দিন হয়ে গেল আজকে, তো এখন এটা দ্রুতভাবে এগিয়ে যাবে ভগবানের দয়াতে, আর সামনে কোনো বাধা আসবে না। তারপর আবার ৩৩ মিটার গিয়ে আবার থেমে গেল। তারপরে আবার হায়দ্রাবাদ থেকে মেশিন আনা হলো, ইঞ্জিনিয়ার ডাকা হলো। তারপর ওনারা দ্রুতভাবে কাজ করা শুরু করে দিল। ১২ দিন হয়ে গেল। ১২ দিন পরে আবার মেশিন থেমে গেল। এবার শুধু থেমেই যায়নি। এবার তো কি হলো যে গোটা মেশিনটাই ভেতরে গিয়ে ওখানে ওটা পুরোপুরি ভেঙে গেল। সামনের দিকটা ভেঙে গেল, আর সামনের দিকে পাইপ যে ছিল সেটা সামনে এগোচ্ছিল না। সেই পাইপটা ৪ মিটার পুরো বেঁকে গিয়েছিল।
ওটাকে পেছন দিক থেকে পুশ করা হচ্ছিল আর সামনের দিকে মোটা লোহার রড থাকার ফলে ওটা বেন্ড হয়ে যাচ্ছিল। এবার ভিতরে গিয়ে কিভাবে ওটাকে দেখা হবে, এখন দেখতে গেলে ওটাকে পুরোপুরিভাবে ভালো করে কাটতে হবে আমাদের। তখন ১ ঘন্টা, ৩ ঘন্টা ১ মিটার পাইপ কাটা যাচ্ছিল। ১ মিটার অগার মেশিন কাটতে পারছিল। ৪৮ মিটার কেটে বের করা হয়েছিল। ওটাতে ৩ দিন সময় লেগেছিল। ৩ দিন পরে যখন পুরো মেশিন বাইরে বেরোলো, তখন আবার ওই র্যাট মাইনাসদের ভিতরে যারা নিচে মাটি খোঁড়ে ওদেরকে পাঠানো হলো। ওরা বলল যে এই পাইপ তো পুরোটাই বেন্ড হয়ে গেছে। তারপর পাইপটাকে আবার কাটা হলো। মানে যে ওয়েল্ডিং মেশিন আছে যেটা দিয়ে কাটা হয়, কাটার, ওটা দিয়ে কেটে পাইপটাকে বাইরে বের করা হলো। তারপরে মনে হলো যে এবার ৫৮ মিটার পরে, ৫৬ মিটার পরে, ১০ মিটার আরও ঢোকানোর পরে এবার তো ঢুকেই যাবে। তারপর আমরা চেষ্টা করলাম যে ১ দিন ২ দিন চেষ্টা করলাম, কিন্তু ওটা আবার মাঝখানে গিয়ে আটকে গিয়েছিল। তারপর পুরো আপনাদের টেলিভিশনেই হট্টগোল শুরু হয়ে গেল যে ১টার সময় যেটা হবে ২৮ তারিখে আজ সমস্ত ব্রেক থ্রু হয়ে গেল যে সব শ্রমিক বাইরে বেরিয়ে এসেছে। আর ততক্ষণ পর্যন্ত শ্রমিকরা বাইরে বেরোয়নি। ওই দুপুর ২টোর সময় হট্টগোল শুরু হয়ে গেল। সব চ্যানেলে প্রচারও শুরু হয়ে গেল। আর আমিও একটা অনুষ্ঠানে ওখানেই গিয়েছিলাম আরকি। ওখানেই ক্যাম্প করছিলাম আর প্রধানমন্ত্রী বাবুকে ওখানকার সব খবরাখবরও আমি জানাতাম ওখানে কতটা প্রোগ্রেস হয়েছে আর কি প্রয়োজন আছে। তারপর বিকেলে আমি ৩টের সময় বেরিয়ে আসি ওখান থেকে। তখন আমি বললাম, তো এখানে তো সব টেলিভিশনে দেখাচ্ছে যে আর এখানে তো পাইপটাই ঠিক করে ভেতরে ঢোকেনি। সব জায়গায় ভুল খবর চলে গেছে। লোকজন আনন্দও করছে। কারণ দীপাবলির মতো দেশে বিদেশে একটা খুশির আবহাওয়া তৈরি হয়ে গিয়েছিল। সন্ধেবেলা ৭টার সময় ওই পাইপ ভিতরে ঢুকলো। আর তখন আমরা শ্রমিকদের কাছে পৌঁছালাম আর তারপর শ্রমিকরা ফিরে এলো। শ্রমিকদের বাইরে বের করার জন্য যে ৩ ঘন্টা সময় লাগতো, সেই সময় মাত্র আধ ঘন্টাই লেগেছিল। কারণ আমরা ট্রলির ব্যবস্থা করেছিলাম, যাতে একজন শ্রমিককে আমরা ট্রলি করে যাতে বের করতে পারি। কিন্তু ওখানে আমাদের ট্রলি দিয়ে একজন শ্রমিককেও বাইরে বের করার দরকার পড়েনি। যখন পাইপ ভেতরে ঢুকলো, সব লোক স্ক্রলিং করে নিজেরাই বাইরে বেরিয়ে চলে এলো। আর এতে এতে যেখানে আপনি দেখুন, বাবা বকনাথের যে কথাগুলো আপনি বলছিলেন, বাবা বকনাথের যে অনেক আশীর্বাদ ছিলেন, ওনার দয়াতেই সবাই আপনি তো সুরক্ষিত এন্ট্রান্স এক্সপার্ট আর্নল্ড ডিস্ক, ওনাকেও বাবা বকনাথের দর্শন করতে নিয়ে গেছিলেন পুজো দেওয়াতে। হ্যাঁ, অবশ্যই। আমি বাবা বকনাথের কৃপায় এত বড় একটা কাজ করে পেরেছি। আর আমরা প্রধানমন্ত্রী বাবুর মতো এতে অনেক বড়, আমি বলতে চাই যে ওনার তত্ত্বাবধানে আর যে টেকনোলজি আমাদের দরকার ছিল, যে কাজটা আমি ওনাকে বলেছিলাম যে আমাদের এখানে এটার দরকার রয়েছে, এরকম হওয়া উচিত। ওখান থেকে আমাদের এই মেশিনটা লাগবে, ওখান থেকে অগার মেশিন লাগবে, ওখান থেকে রেড মাইনাস লাগবে। সবকিছু উনি পাঠিয়েছিলেন। ওগুলোর জন্যই তো এটা করা সম্ভব হয়েছে। এমন কোনো সিচুয়েশন এসেছিল যে আপনার মনে হচ্ছিল যে এখন আর কোনো সম্ভব নয়, এদের বের করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে? অবশ্যই ৪৮ মিটার পর্যন্ত গিয়ে যখন ওটা থেমে যায়, যখন ৪৮ মিটার গিয়ে থেমে গিয়েছিল আর পাইপটা পুরো কাটার পরিস্থিতি এসে গেল, ওটা ব্যান্ড হয়ে গিয়েছিল, পুরো পাইপটা সামনে থেকে বেঁকে গেল। তখন ওই সময়ে আ ভগবান ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি ওপরের দিকে তাকিয়েছিলাম আর আমার মনে হচ্ছিল যে, হে বাবা বকনাথ, আমায় কৃপা করুন। আর আমরা খুব কঠিন পরিস্থিতিতে ফেঁসে গিয়েছিলাম। কারণ আমরা ওপর থেকেও ড্রিলিং করছিলাম আর ওই ড্রিলিং আমরা থামিয়ে দিয়েছিলাম। যে হরিজন্টাল যে ড্রিলিং ছিল, ওই ড্রিলটাকে থামিয়ে দিয়েছিলাম, ভার্টিক্যালটাকেও থামিয়ে দিয়েছিলাম। শুধু একদিক থেকে আমরা এগোচ্ছিলাম যেখান দিয়ে পাইপ ঢোকানো হয়েছে। তা অপশন আমরা বন্ধ করে দিয়েছিলাম। আর এই অপশন আমাদের একদম বন্ধ হয়ে গিয়েছিল কাছাকাছি গিয়ে। আমার মনে হয়েছিল যে এবার আর কি হবে? কিন্তু ভগবানের কৃপা দৃষ্টি ছিল, তাহলে কি বাবা এটা বকনাথ টেকনোলজির জন্য হয়েছিল না ভগবানের আশীর্বাদে? টেকনোলজিও ছিল, লোকজনদের প্রচেষ্টাও ছিল, আমাদের প্রধানমন্ত্রীর বাবুরও এর ওপর সবকিছুতে সহযোগিতাও ছিল। আর বাবা বকনাথের কৃপা তো ছিলই ছিল। সবার কৃপা ছিল, ঈশ্বরের কৃপা ছিল। আর এত মানুষের দেশ-বিদেশে যারা প্রার্থনা করছিলেন, তাদের মনোকামনাও ঈশ্বরের কাছে পৌঁছেছেন। আর ঈশ্বর তো সবকিছু দেখছিলেন, উনিই আমাদের সহযোগিতা করছিলেন। যখন কঠিন মনে করছিলাম আমরা, তখন ওই কঠিন সময়টাকেও ঈশ্বর পার করে দিয়েছিলেন আর সবাইকে এবার দেখুন, সুরক্ষিত। আপনি বলছেন যে ভগবানের সাহায্য পাওয়া যায়, এটা দেবভূমি। যেখানে বাবা কেদারনাথ আছেন, যেখানে বদ্রীনাথ আছেন, গঙ্গোত্রী, যমুনোত্রী আছে। ওই উত্তরাখণ্ডে কিছুদিন পরেই দুর্ঘটনা ঘটে। কখনো যোশীমঠে ফাটল দেখা দেয়, জমি নিচে ধসে যেতে থাকে। একদমই ঠিক। দেখুন, দুর্ঘটনা তো হয়, চ্যালেঞ্জ আসে। আর আমরা সবাই উত্তরাখণ্ডবাসী
এই চ্যালেঞ্জগুলোকে গ্রহণও করি, আর ঈশ্বরের কৃপায় দেবভূমিতে আছে অনেক অসুবিধা আমাদের যা হয় সেটা খুব সহজেই দূর হয়ে যায়। ঈশ্বরের কৃপাদৃষ্টিই বটে এটা। আপনি এত বড় একটা কথা বলে দিলেন যে দেবভূমির উপরে ভগবানের কৃপা আছে, সমস্যা সহজেই দূর হয়ে যায়। আমি একটা ব্রেক নিয়ে নিচ্ছি। এবার একটা ব্রেক নেওয়ার পালা, আর ব্রেকের পর আপকি আদালতে পুষ্কর সিং ধামির ওপরে অভিযোগ আর প্রশ্নের সম্ভার নিয়ে ফিরছি। বেড়ুপাকো বারমাসা बेड़ुपाको बारमास नरण का फल पाको चैत मेरी सैला नरण का फल पाको चैत मेरी सैला। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি, প্রশ্ন জিজ্ঞেস করছি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে। আপকি আদালতে পরের অভিযোগ। আপকি আদালতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির ওপরে অভিযোগ হলো যে ইনি নিজের সিদ্ধান্ত দিয়ে মানুষদেরকে রাগিয়ে দেন। এখন দেখুন, কংগ্রেসের নেতারা তো বলে উত্তরাখণ্ডে এমন এমন সব সিদ্ধান্ত নেওয়া হয় যে মদ সস্তা হয়ে গেছে, ডিজেল দামি হয়ে গেছে, জল বিদ্যুৎ দামি হয়ে গেছে, মদ সস্তা হয়ে গেছে। না না, মদ আমরা দামি করেছি এবার, আর রেভিনিউটাও বাড়িয়েছি, রাজ্যের লোকজনদেরকে সুযোগ দিচ্ছি। এখন নতুন এক্সাইজ পলিসি নিয়ে এসেছি 2 দিন আগে। তাহলে তো লোকজনের মাথা তো গরম হবেই। লোকাল যে ইউনিটটা রয়েছে, লোকাল আমাদের যে ফল আছে, চাষের জমিতে যেগুলো উৎপাদিত হয়, সেই উৎপাদনের ওখানে ব্যবহার হোক, লোকেদের রোজগার করার সুযোগ তৈরি হোক, ওইসব কিছু আমি বাড়িয়েছি। আর কারণ যেভাবে বর্তমানে সব কিছু এগিয়ে চলেছে, যেভাবে এগোচ্ছে আর কি, সেটাতে আপনি একটা আইন বানিয়েছিলেন যেখানে নকল করা আটকানোর জন্য বড় শাস্তির ঘোষণা করেছিলেন। পরীক্ষায় জালিয়াতি আটকানোর জন্য আইন ভালো ছিল, কিন্তু শাস্তি এত কঠিন ছিল যে লোকজনের সেটা ভালো লাগেনি। দেখুন রজতবাবু, এটাও একটা প্রশ্ন যেটা আমার সবসময় মনে হয় যে আমি এমনিতে তো সব সিদ্ধান্ত ভালো হবে ভেবেই নিয়েছি, কিন্তু এই একটা সিদ্ধান্ত ফলপ্রসূ হয়েছে। এটা নিজে থেকে উত্তরাখণ্ডের ভবিষ্যৎকে তৈরি করবে আমি জানি। এই যে নকল করার একটা অপরাধ, নকল করার এই যে কাজ, এটা অনেক আগে থেকে উত্তরাখণ্ডে চলে আসছিল। আর আমাদের যে ভাই-বোনেরা আছে, প্রত্যেকটা যোগ্যতায় অংশগ্রহণ করত, সরকারি পরীক্ষায় অংশগ্রহণ করত তারা সবাই। আর উত্তরাখণ্ডে যে সমস্ত গরিব মা-বাবারা রয়েছেন, ওনারা নিজেদের ছেলেমেয়েদের পড়ানোর জন্য, ওদেরকে প্রস্তুত করানোর জন্য অনেক স্যাক্রিফাইস করেন। অনেক অসুবিধার মধ্যে দিয়ে ওদেরকে যেতে হয়। কেউ দুধ বিক্রি করে, তাহলে নিজের সন্তানের ফিস জমা দিতে পারে। আবার কেউ বাড়িতে ঘি বানায়, ঘি, কেউ সবজি বিক্রি করে, কেউ ছোট ছোট দোকান চালায়, কেউ আবার মজদুরি করে, নিজেদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানোর জন্য পাঠায়। কিন্তু পরীক্ষার রেজাল্ট বেরোলে ওদের নাম তো কোথাও থাকতো না। ওরা যোগ্য, প্রস্তুতিও ভালোই করেছে, ওদের যেটা লক্ষ্য সেই লক্ষ্যও পূরণ করছে, কিন্তু নাম এই জন্য আসতো না কারণ পরীক্ষাতে তো এরা পড়াশোনা করা যাচ্ছে, কিন্তু অন্যান্যরা তো নকল করে চলে আসছে। কোথাও পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে, পেনড্রাইভ থেকে নকল করা হচ্ছে, সম্পূর্ণ পরীক্ষাটা মানে প্রথম থেকেই সেট হয়ে যাচ্ছে আর কি। তাই এটা খুবই দুঃখজনক একটা ঘটনা ছিল। আর বাচ্চাদের, আমাদের ছেলে মেয়েদের আত্মবিশ্বাস একদম তলানিতে এসে ঠেকেছিল। ওই মা বাবার অবস্থাটা দেখুন, যারা সবকিছু নিজেদের ছেলে মেয়েদের ওপর বিলিয়ে দেয়, ওদের সাথে চুরি ডাকাতির মতন ঘটনা ঘটছিল, এরকম জঘন্য ঘটনা। আর অনেক দিন ধরে চলছিল। যখনই ঘটনাটা আমাদের সামনে এলো, তখন আমি ঠিক করলাম যে যাই হয়ে যাক না কেন, আমি এটাতে যতই বিরোধিতার মুখোমুখি হই না কেন, আমি আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ খারাপ হতে কিছুতেই দেব না। আর নকল করার কাজ করলে কঠিন আইন আনবো। আর আমি গোটা দেশের মধ্যে সবথেকে কঠিন নকল করার আইন নিয়ে আসি, যেখানে আমি যাবজ্জীবন কারাদণ্ডের বিল পাস করিয়েছি। তারপরে ওটার যা রেজাল্ট এলো, বর্তমানে যে ছেলে বা মেয়ে একটা পরীক্ষায় অংশ নিচ্ছে, ওই একটা পরীক্ষায় যারা অংশগ্রহণ করতো তাদের কোথাও সিলেকশন হতোই না। আর বর্তমানে 4-5টা পরীক্ষায় ওদের সিলেকশন হচ্ছে। আর যত মানুষ যারা আগে থেকে পরীক্ষায় অংশ নিচ্ছিল, সবার যোগ্যতা থাকা সত্ত্বেও ওদের নাম্বার তো লাগছিল না ঠিকঠাক। আজ সবার নাম্বার লাগছে,
6 লক্ষের বেশি মানে স্টুডেন্টস 6 লক্ষের বেশি আমাদের ইউথ ওইসব পরীক্ষাতে অংশগ্রহণ করছে। সবার আত্মবিশ্বাস বেড়েছে। এমনও কি কেউ আছে যারা নকল করা বন্ধ হওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে চাননি? হ্যাঁ, কিছু কয়েকজন আছে এরকম। কিন্তু এটাও বলা হয়ে থাকে যে নকল করার পেছনে শুধু বিদ্যার্থীরাই থাকে না, ওটাতে টিচার্স, ওটাতে কোচিং কলেজেস, ওটাতে প্রশাসনের লোকজন সবাই এর মধ্যে মিশে থাকে। একটা বড় সিস্টেম তো ছিলই। আর আপনি বুঝতেই পারছেন যে যখন আমি এই নকল বিরোধী আইন এটা তৈরি করলাম, তখন আমাকে বাস্তবে এই যে একটা বড় সিস্টেম ছিল না, নকল করানোর লোকজন, কারণ ওটা অনেক বড় একটা সিস্টেম। ওই পুরো সিস্টেমের মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু আমার মা-বাবা, বোনের আশীর্বাদে, উত্তরাখণ্ডের জনগণের আশীর্বাদে আমি এই নকলের বিধান চালু করেছি আর সেটার ভালো ফলাফল আমরা সামনে পেয়েছি। এখন কি অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার থেকে চেয়েছে যে আমাদেরকে ওই আইনটা দিয়ে দাও? হ্যাঁ, অনেকগুলো রাজ্যে আমি এটা দিয়েও দিয়েছি। আর আমার মনে হয় যে এখন দেশের সংসদেও নকল বিরোধী আইনের বিধান আছে, সেটা নিয়ে আসাও হয়েছে। তো এটা বেশ ভালো কথা যে আপনি আইন তৈরি করেন এবং দেশের বাদবাকি জায়গা ওটা ফলো করে, সেটা ইউসিসি হোক বা চিটিং এর আইন হোক। এটা আমার পরম সৌভাগ্য যে দেবভূমি আছে, দেবভূমি হিমালয় আছে। আর এখান থেকে কোনো কাজ শুরু হলে ঈশ্বরের কৃপাতে আর ওনার ইচ্ছাতেই আমি এটা মনে করি যে আমরা আমাদের এই সুযোগটা আর আপনার পেয়েছি যে আরকি। লয়ের ডিগ্রি আছে সেটাও কাজে দিচ্ছে এসব আইন তৈরি করতে? আগে একটু কাজে দিচ্ছে বৈকি। আরো একটা দুটো প্রশ্ন। উত্তরাখণ্ডে এই ট্রেনটা আছে যারা ইয়াংস্টার আইআইটি আর এনআইটি বাদ দিয়ে আর্মিতে যায়, কিন্তু গত কয়েক বছর ধরে আমাদের এই ট্রেন্ডে খামতি নজর পড়েছে। তাহলে আপনি বলতে পারবেন যে সরকারের যে অগ্নিবীর প্রকল্প আছে আমরা কি ওটাতে কোনো বদল দেখতে পাবো? এরকম কোনো ব্যাপার নয়। উত্তরাখণ্ডে অগ্নিবীর এখন সবে এসেছে। আর অগ্নিবীরের যে পরীক্ষাগুলো হচ্ছিল, এখানে ভর্তির পরীক্ষা মানে ভর্তির যে মেলাগুলো হচ্ছিল, কোটদুয়ারে, বানবাসাতে, পিথোরগড়তে। তাই এই জায়গাগুলোতে যখন এই ভর্তির প্রতিযোগিতা হচ্ছিল, ভর্তির মেলা যাকে বলে, ওটাতে অনেক বড় সংখ্যায় লোকজন অংশগ্রহণ করেছে। অনেক বড় সংখ্যায়। হ্যাঁ, এই কথাটা ঠিক যে এখন আমাদের অনেক ভালো, ভালো ইনস্টিটিউট খুলে গেছে, ভালো, ভালো কলেজ খুলে গেছে, ইউনিভার্সিটি খুলে গেছে। তাই ওই জায়গাগুলোতে যাচ্ছে। কিন্তু সেনাবাহিনীতে যাওয়া, পাহাড়ের লোকজন শুধুমাত্র কিন্তু চাকরির জন্য যায় না তারা। ওখানে দেশপ্রেম আছে। আর দেশপ্রেমের জন্য তো আরও বড় সংখ্যায় যাচ্ছে এখন। অগ্নিবীর পরীক্ষাতেও যেভাবে লোকজনের সংখ্যা বেড়ে চলেছে, আমাদের সেটা সামলানো মুশকিল হয়ে যাচ্ছিল ওখানে। এত বড় সংখ্যাতে লোক এসেছিল। তাই অগ্নিবীর থেকে কেউ অগ্নিবীর তো আরও বেশি ভালো, আরও বেশি লোকজন সুযোগ পায়। কিন্তু পলিটিক্যালি আজও অনেক মানুষ, কংগ্রেসের নেতারা তো এটা বলেই থাকে যে অগ্নিবীর থেকে আপনি লোকজনদের ভবিষ্যৎ কেড়ে নিয়েছেন। 4 বছর পরে ওদের কাছে করার মতো কিছুই থাকবে না। দেখুন ৪ বছর বাদে ওদের কাছে অনেক সুযোগও থাকবে। আর তার মধ্যেও কিছু পার্সেন্টেজ এরকম আছে যে যারা একটানা সেবা করে যাবে সেনাবাহিনীতে। আর আমি উত্তরাখণ্ডে ব্যবস্থা করেছি যে যারা অগ্নিবীরের পরীক্ষা, অগ্নিবীরের সময় নিজেদের ৪ বছর পূরণ করে আসবে, তাদেরকে আমি আমাদের বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগ, পুলিশ বিভাগ, অন্যান্য বিভাগে ওদেরকে অগ্রাধিকার দেয়া হবে। ওরা যে বিভাগে কাজ করতে চাইবে, সেটা তো একদিকে ভালো, ওদের প্রশিক্ষণও হয়ে যাবে ওটাতে। হ্যাঁ, আরো একটা প্রশ্ন নিয়ে নিই। আপনি আগের ইন্টারভিউতে বলেছিলেন যে আমি উত্তরাখণ্ডকে 2025-এর মধ্যে একটা ড্রাগ ফ্রি স্টেটে পরিণত করব। আজ আমরা 2024-এ দাঁড়িয়ে আছি, আর এতে আপনি কতটা সাফল্য পেয়েছেন? আমি এই জন্য এটা জিজ্ঞেস করছি কারণ যে যদি আজকালকার যুবক ঋষিকেশের দিকে যায় ঘুরতে যাওয়ার জন্য, ট্যুরের জন্য, তাহলে এখনো ওখানে ড্রাগ নিয়ে সমস্যা দেখা যায়। তাই এর জন্য আমরা কি প্রচেষ্টা করছি? এটা খুব ভালো একটা প্রশ্ন আপনি করেছেন। আর আমি 2025-এ আমাদের যে রাজ্যের সিলভার জুবলি ইয়ার আছে, ওই সিলভার জুবলি ইয়ার পর্যন্ত ড্রাগস ফ্রি দেবভূমি। এটা আমার একটা সংকল্প। ওটা নিয়ে আমরা একটানা কাজ করে চলেছি। আর প্রত্যেকটা মাসে বৈঠকে বসি। আমরা ২ টো সেন্টার হলদওয়ানি আর কোটদ্বারে আর দেরাদুনে একটা আলাদা সেন্টারে এগুলো খুলব। এগুলো আমরা খুলেওছি। আর দেরাদুনে প্রত্যেক বছরে যে ভারত সরকারের সহযোগিতায় কোর্টের যে বৈঠকটা হয়, ওই বৈঠকেও এর সমীক্ষা করা হচ্ছে। এতে আমরা কঠিন ব্যবস্থাও নিচ্ছি। আর যারা ড্রাগ মাফিয়া রয়েছে, ওদের পরিচয় জেনে ওদের উপর কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর আমাদের যে বর্ডার আছে, ইউপির যে বর্ডার আমাদের বারেলির থেকে শুরু হয়েছে, এদিকে সারানপুর থেকে শুরু হয়, বিজনোর থেকে শুরু হয়, মুরাদাবাদ থেকে শুরু হয়। আর নেপাল থেকেও অনেক সংখ্যায় যে ড্রাগস চেইন আছে, ওই ড্রাগস চেইনটাকে ভাঙার জন্য যে যে স্কোয়াড রয়েছে, সেই স্কোয়াডও আমরা তৈরি করেছি। আর ওটার ওপর আমাদের পুরো নজর আছে। আর আমি যে সংকল্প নিয়েছি, সেই সংকল্প পূরণ করবই।
তাহলে কি শুধু শক্তি দিয়েই কাজ হবে নাকি লোকজনদের এডুকেটেড করার পরিকল্পনাও না, আছে? ওটার সাথে আমরা সচেতনতা প্রচার করছি স্কুলে, কলেজে আর বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্ট আর হেলথ ডিপার্টমেন্টেও। দুটো ডিপার্টমেন্টে যৌথভাবে আমরা এটাতে নডেল তৈরি করেছি। দুটো ডিপার্টমেন্ট একসাথে এটা নিয়ে কাজ করছে। আর স্কুলগুলোতেও আমি নিজেও যাচ্ছি। আর আমাদের সমস্ত জেলাতে এই সচেতনতা প্রচার করা হচ্ছে। মা-বাবাকেও সচেতনতা করার জন্য কাজ দেওয়া হচ্ছে। তাই জন্য এটাকে পুরোপুরিভাবে গোড়া থেকে নির্মূল করা খুবই প্রয়োজন। শুধুমাত্র উত্তরাখণ্ডের জন্য না, গোটা দেশের জন্য। স্যার, আমার প্রশ্ন আপনার কাছে এটাই, উত্তরাখণ্ডের যে পপুলার গানটা রয়েছে বিরূপাকো, সেটা শুনতে চাই। স্যার, গোটা উত্তরাখণ্ড আপনাকে দেখছে। তাহলে আমার সাথে গাইবে তো? হ্যাঁ, অবশ্যই। বেড়ুপাকো বারমাসা, बेड़ुपाको बारमास, नरण का फल पाको चैत मेरी सैला, नरण का फल पाको चैत मेरी सैला। ধামিজি, আপনার গান এমন এনভায়রনমেন্ট সৃষ্টি করেছে যে আমার মনে হয় আর কোনো অভিযোগের দরকার নেই। আপনাকে আমি অনেক ধরনের প্রশ্ন করেছি আর আপনি কোনো প্রশ্নকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেননি, সোজাসুজি স্পষ্ট উত্তর দিয়েছেন। আমরা একটা ব্রেক নিয়ে নেব এবং ব্রেকের পর আপকি আদালতে আজকের বিচারক গোবিন্দ সিং এর সিদ্ধান্ত। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমরা মোকদ্দমা করেছিলাম উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির ওপর। পুষ্কর সিং ধামি কম বয়সে মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু অনেক রকম বিতর্ক ওনার সামনে আছে, অনেক প্রশ্ন ওনার সামনে আছে। উনি যে উত্তর দিয়েছেন তার ওপর আজকের জাজ গোবিন্দ সিং এর সিদ্ধান্ত। আজকের অভিযুক্ত পুষ্কর সিং ধামি, উনি হলেন খুবই উদ্দীপ্ত এবং জ্ঞানী আর সংগ্রামী একজন রাজনীতিবিদ। উনি একদিক থেকে ওনার মধ্যে সংঘের স্বয়ংসেবক সত্তা যেটা আছে আর সেনার অনুশাসন ওনার মধ্যে আছে, আর এক রকমের কমান্ডার মতো দৃষ্টিশক্তি। উনি নিজেই ওনার কথার জন্য উনি একজন শক্তিশালী রাজনীতিবিদ। তাই এইভাবে, আর আমাদের যে চতুর্থ স্তম্ভের যিনি উকিল রয়েছেন মাননীয় শ্রী রজত বাবু আর কি, উনি অনেক ধরনের প্রশ্ন করেছেন আর খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ সেটা ওনার ওপর করেছেন। অনেক ধরনের যে জোরালো অভিযোগ ছিল যেগুলোর উত্তর দেওয়া খুব কঠিন ছিল, কিন্তু তবুও শ্রী ধামি খুব ভালোভাবে নিজেকে উনি ডিফেন্ড করেছেন নিজের যুক্তি দিয়ে, নিজের প্রচুর অভিজ্ঞতা যা আছে ওনার মধ্যে, সেই অভিজ্ঞতা দিয়ে উনি নিজের কথা বলেছেন। আর উত্তরাখণ্ড হলো একটা, আমরা সবাই জানি, একটা শান্ত রাজ্য, ওটা দেবভূমি আর সংবেদনশীল বটে, কারণ ওখানে সীমান্ত রয়েছে। সেই জন্য উনি একটা ভালো সুযোগ পেয়েছেন, এত কম বয়সে এমন একটা সুযোগ পেয়েছেন যাতে উনি নিজের রাজ্যকে অনেকটাই শান্তিতে রাখতে পারেন। আমার বিশ্বাস এই রাজ্যের শান্তিকে অটুট রাখার জন্য উনি সেই সব পদক্ষেপ নেবেন যেটা একটা রাজ্যের জন্য, একজন মুখ্যমন্ত্রীর জন্য অবশ্যই প্রয়োজন। তাই সমস্ত অভিযোগ থেকে আপনাকে আমি মুক্তি দিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। পুষ্কর সিং ধামি কম বয়সে মুখ্যমন্ত্রী হয়েছেন, সবেমাত্র কয়েক বছরই সময়কাল হয়েছে, কিন্তু উনি সাফল্যের পতাকা পুঁতেছেন। আমাদের প্রার্থনা যে উনি এইভাবে জনগণের সেবা করুন, লোকজনদের ভালোর জন্য কাজ করে যান আর সাফল্যের আরও উচ্চ শিখরে পৌঁছন। আপকি আদালতে আজকের মোকদ্দমা এখানেই শেষ করছি। সকলকে নমস্কার। নমস্কার।